আসসালামু আলাইকুম। মাসফারওয়ার্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। শুরুতে আমি একটু দুঃখ প্রকাশ করছি। আমাদের প্রোগ্রামটি ইতোমধ্যেই আমরা শুরু করে একটা টেকনিক্যাল ইন্টারাপশন এর জন্য আমাদেরকে থামতে হয়েছে। আমরা নতুন করে এটা শুরু করছি। আমরা সকলেই জানেন, যারা শুনছেন, যারা দেখছেন এবং যারা মাসফারওয়ার্ডের সম্মানিত সদস্য সকলেই জানেন, আগামীকাল বাংলাদেশের চাকরি প্রার্থীদের জন্য সবচেয়ে বড় একটি পরীক্ষা বাংলাদেশ সিভিল সার্ভিসের ৪৩তম বিসিএস ব্যাচের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, প্রিলিমিনারি পরীক্ষা। এবং এই প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় ৪,৩৫,০০০ প্রার্থী ১৮৩৪টি পদের এগেইনস্টে কম্পিটিশন করবেন। সুতরাং বলার অপেক্ষা রাখে না, এটা হবে তুমুল প্রতিযোগিতাপূর্ণ একটি পরীক্ষা। ২০০ মার্কসে ২ ঘন্টার নেগেটিভ মার্কিং আছে, এই ধরনের একটি পরীক্ষা হতে যাচ্ছে কালকে। এবং এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন অনেকেই কয়েক মাস ধরে, অনেকে কয়েক বছর ধরে। কেন বছর ধরে বললাম? যারা প্রিভিয়াস বিসিএস ব্যাচগুলোতে বিভিন্ন ক্যাডার পেয়েছেন কিন্তু নিজের প্রত্যাশিত ক্যাডারে এখনো পাননি চাকরি, সেই জন্য অনেকেই কিন্তু বিসিএস ক্যাডার অফিসার থাকার পরেও আবার পরীক্ষা দিচ্ছেন। আবার অনেকেই হচ্ছেন ১ বছর, ২ বছর, ৩ বছর, আমাদের পরিচিত অনেকেই আছে ৪-৫ বছর ধরে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে। সুতরাং এই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে কালকে প্রিলিমিনারি পরীক্ষার মধ্য দিয়ে। সেই পরীক্ষার কৌশল আমাদের কি হবে, সেই পরীক্ষায় আমাদের মানসিক প্রস্তুতি কি রকম থাকবে, এবং পরীক্ষার আগে পরে পরীক্ষার হলে করণীয় সম্পর্কে সর্বশেষ কৌশল সম্পর্কে আপনাদেরকে অবহিত করার জন্য আমরা আজকে অতিথি হিসেবে পেয়েছি অত্যন্ত যোগ্য দুজন আলোচককে। তার মধ্যে একজন আছেন সরকারি কর্ম কমিশন তথা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সচিব দিলদার আহমেদ স্যার, এবং আছেন বিশিষ্ট মনস্তত্ত্ববিদ ডক্টর আলমাসুর রহমান। আমি স্যারদের দুজনকেই আমাদের আজকের প্ল্যাটফর্মে স্বাগত জানাই। মাসফারওয়ার্ডের ইতিপূর্বে একাধিক সেশনে ডক্টর আলমাসুর রহমান স্যার ছিলেন। দিলদার আহমেদ স্যার আজকে মাসফারওয়ার্ডের প্রোগ্রামে প্রথমে এসেছেন, স্যারকে আমি বিশেষ করে শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা আজকের প্রোগ্রামটি শুনছেন তাদের সকলকে বলবো, যারা সালাম দিচ্ছেন সরকার, আইরিন সিদ্দিকা, সুইটি পাল, যারা আছেন তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আপনাদের বন্ধুরা যারা ৪৩তম বিসিএস পরীক্ষা দিবে তাদের নামটা মেনশন করে দিন, তারা যেন এই আলোচনা অনুষ্ঠানটা শুনতে পারেন। নিশ্চিতভাবেই এই আলোচনায় ইনশাআল্লাহ তাদের জন্য ভালো কিছু পরামর্শ থাকবে বলে আমরা মনে করি। এবং আপনারা আপনাদের টাইমলাইনে এই আলোচনাটা শেয়ার করে রাখতে পারেন। এটা আপনারা যখনই যে কোনো পরীক্ষা দিবেন, পরীক্ষার সময় আপনাদের কাজে আসবে। আমাদের সম্মানিত আলোচকদের পরামর্শ আপনাদের কাজে আসবে বলে আমরা মনে করি। আমি শুরুতেই আমাদের আলোচনাতে চলে যাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকে দুজন সম্মানিত অতিথি আলোচককে। দিলদার আহমেদ স্যার, স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি মাসফারওয়ার্ডে। ডক্টর আলমাসুর রহমান স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি, পরিষ্কার। আচ্ছা, ধন্যবাদ। আমি স্যার ডক্টর আলমাস স্যারকে প্রথমে একটা প্রশ্ন করি স্যার, সেটা হচ্ছে আমরা ছোটকাল থেকেই একটা প্যারাগ্রাফ শুনে আসছি, পরীক্ষা পূর্ব রাত্রি। এখন স্যার বিসিএস পরীক্ষায় প্রার্থীদের প্রায় ৪.৫ লক্ষ পরীক্ষার্থী এবং তাদের সম্মানিত গার্ডিয়ানদের কাছে একটি গুরুত্বপূর্ণ সময়ের জোনে এসে আমরা উপস্থিত হয়েছি, পরীক্ষার পূর্ব রাত্রি। আপনি যদি স্যার সংক্ষেপে এই পূর্ব রাত্রি সম্পর্কে আপনার পরামর্শ দিতে চান। দিলদার ভাই বলছিলেন খুব সুন্দর করে, আমিও মনোযোগ দিয়ে শুনছিলাম, এবং পূর্ব প্রস্তুতি কেমন করে যেতে হবে, কখন যেতে হবে, কি করতে হবে, সব উনি সুন্দর করে বলছিলেন এবং উনি বলবেনও। আমি পূর্বের কিছু অভিজ্ঞতার কথা বলি। সেটা হচ্ছে যে আজ পরীক্ষা যেহেতু কালকে, এখন কি প্রস্তুতি নিতে হবে, কি পড়তে হবে না পড়তে হবে, এগুলোতে কোনো আলোচনার বিষয় নেই, এগুলো তো সব হয়ে গেছে, প্রস্তুতি সব হয়ে গেছে। এখন কালকে কি করতে হবে, কিভাবে যেতে হবে, কি করতে হবে, এটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে। তবে একটা কথা বলি, সেটা যেটার উপর আমি মূলত কাজ করি, আমি তো কোনো মনোরোগ বিশেষজ্ঞ নেই, আমি নৈতিক একজন প্রশিক্ষক, একজন কাউন্সিলর। তো ইন্টারনেট এডিকশন, সেলফ কনফিডেন্স, স্ট্রেস ম্যানেজমেন্ট, এগুলোর উপরে আমি বিভিন্ন ইউনিভার্সিটি প্রতিষ্ঠানগুলোতে ট্রেনিং করাই। তো ইন্টারেস্টিং থিং ইজ, এই যে আগের রাতের ব্যাপারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমাদের ব্রেনের একটা সমস্যা কি, আমাদের ব্রেন হচ্ছে আমরা যেটা
বিশ্বাস করি, যেটা মনে করি, ব্রেন সেটাকে রিসিভ করে, সেটাকে সে রিয়েলিটি মনে করে। ওই যে বলে না যে ব্রেনে অনেক ক্ষমতাবান, অনেক যোগ্য, এর মেমোরি এত পাওয়ারফুল যে 300 বছর ধরে যদি ছবি বেরোয় রেকর্ড, তারপরে শেষ হয় না, এত ক্যাপাসিটি। তা আমরা যা কিছু 1 বছর ধরে বা 6 মাস ধরে যা কিছু পড়েছি সব তো ব্রেনের রেকর্ডই হয়েছে। তো যাই হোক, সেটা বড় কথা হচ্ছে যে ব্রেনের একটা সমস্যা আছে, ব্রেনের এত ক্যাপাসিটি, আমরা চাঁদে চলে যাচ্ছি, আমরা মোবাইল বের করেছি, আবিষ্কার করেছি, কত কিছু করছি আমরা, এটা ব্রেনের শক্তি দিয়েই তো করছি। কিন্তু ব্রেনের একটা সমস্যা হচ্ছে যে আমাদের ব্রেন রিয়েলিটি আর ইমাজিনেশন, এটা দুটোর পার্থক্য করতে পারে না। বাস্তব এবং কল্পনা এটাকে সে একই জিনিস মনে করে। মানে বাস্তব তো বাস্তব, যেটা হচ্ছে বা আমি দেখছি করছি, আর ইমাজিনেশন তো কল্পনা, হবে, করবো, আবার হবে কিনা সেটা কে জানে। তো দুটো দুই জিনিস, কল্পনা এক জিনিস, বাস্তব এক জিনিস, কিন্তু ব্রেন মনে করে একই জিনিস। ব্রেন পার্থক্যটা করতে পারে না। যেমন সত্যিকারের লাশ দেখলে কোন আত্মীয় মারা গেছে আমরা কাঁদছি, কারণ লাশ তো সত্যি সত্যি লাশ, কবর হবে, কাঁদছি না। কিন্তু আমরা সিনেমার মধ্যে যখন লাশের ছবি দেখি, ওটা তো কল্পনা, ওটা তো সত্য নয়, কিন্তু সিনেমা দেখেও আমরা কাঁদি কেন? কারণ আমাদের ব্রেন মনে করে ওটার মধ্যে সত্যিকারের লাশ। কারণ ব্রেন রিয়েলিটি আর ইমাজিনেশন, কল্পনা, পার্থক্য করতে পারে না, দুটাকেই সে রিয়েল মনে করে। তো সুতরাং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যেটা বিশ্বাস করব, মনে করব, ব্রেন মনে করবে হ্যাঁ ওটাই ঠিক। যেমন আমি একটা এক্সাম্পল দিই না, যে জীবনের লেকচারে ইউনিভার্সিটি থেকে ছাত্রদেরকে, যে মোহাম্মদ আলী বিশ্বকে সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, তিনি মঞ্চে উঠেই বলতেন, নো ওয়ান বেটার দেন মি, আই এম এ চ্যাম্পিয়ন। আমার চাইতে বড় কেউ চ্যাম্পিয়ন নাই। ও যদি মনে করতো, ও যখন বলতো মঞ্চে উঠে, তখন তার ব্রেন মনে করতো হ্যাঁ তাই, পুরো শরীর সেটাই বিশ্বাস করতো, এবং তার বডির মানে মেটাবলিক অ্যাক্টিভিটিস, নিউরোনাল ফাংশনটাই চ্যাম্পিয়নের মতো হয়ে যেত। যেমন সেদিন সৌরভ গাঙ্গুলি একটা দারুণ কথা বলেছে, দিদার ভাই জানেন, মানে একেবারে মনস্তাত্ত্বিক কথা বলেছেন। মানে সৌরভ গাঙ্গুলি বলছেন যে যেদিন রাত্রে আমি মনে করে ঘুমাতাম যে কালকে বোধহয় আমার দিনটা ভালো যাবে না, আউট হয়ে যাবো, 90% দিয়ে আমি আউট হয়ে গেছে। কিন্তু যেদিন আমি মনে করেছি যে আমি কালকে বেস্ট করব, সেঞ্চুরি করব, সেদিন কিন্তু তাই করেছি পরের দিন। তার মানে আমি যেটা মনে করে ঘুমাচ্ছি, ব্রেন সেটাকে রিসিভ করছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আমরা বলি পজিটিভ অ্যাফার্মেশন। আজকের দিনে বলে তো আর লাভ নেই, কারণ এটা আগে বললে আরো ভালো হতো। যে আমাদের ব্রেনের মধ্যে একটা নেগেটিভিটি, আমরা ছোটবেলা থেকে বেড়ে উঠেছি বাংলাদেশের যে পরিবেশে, সবসময় নেগেটিভিটি বলা হয়েছে, হবে না, করবো না, সম্ভব না। আমরা বকাবকি শুনেছি, গালিগালাজ শুনেছি, হবে না শুনেছি। এই যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া খুললে খালি হতাশার কথা, ধ্বংসের কথা, সন্ত্রাসের কথা, কে মারা গেছে, কি কতজন আহত হয়েছে। মানে আমাদের ব্রেনের নেগেটিভিটি ঢুকে দেখা গেছে যে আমরা ব্যক্তি হিসেবে ভালো, কিন্তু আমাদের মনে হয় দেশটা শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, সবাই বোধহয় খারাপ। কিন্তু আমাদের অধিকাংশই ভালো মানুষ, 90% ভালো মানুষ, কিন্তু সেটা তো ওই খারাপ কথাই ব্রেন রিসিভ করে বেশি। তো এখন প্রশ্ন যেটা হচ্ছে যে সৌরভ গাঙ্গুলি বলছেন যে আমি যেদিন রাতে মনে করতাম যে কালকে আমার সেঞ্চুরি হবে, বেস্ট করবো, আমি কিন্তু বেস্ট করেছি। আর যেদিন মনে করতাম যে আমি পারবো না, সেদিন কিন্তু আমি পারি না। ভেরি ইম্পর্টেন্ট। যেমন শাহরুখ খান ওই যখন অভিনয় করতে এলেন, তখন সে তো বন্ধুর বাসায় একটা রুমে থাকে, কিন্তু সে নদীর পাড়ে দাঁড়িয়ে বলতে, পিছনে যে রাজপ্রাসাদটা আছে এটা একদিন আমি কিনবো, ও কিন্তু ওটা সত্যি সত্যি কিনেছে। মানে ব্রেন কিন্তু ওটা বিশ্বাস করে। সুতরাং আগের দিন রাতে ঘুমানোর সময় যদি আমি মনে করি যে কালকে কি যে হয়, কোয়েশ্চেন পারবো কিনা, কনফিউশন, যে কি যে হচ্ছে বুঝতে পারছি না, আমি আর কনফিডেন্স পাচ্ছি না, বোধহয় হবে না, বোধহয় সবগুলো পেরে উঠবো না, এগুলো যদি নেগেটিভ কিছু ভাবি, আমার ব্রেন কিন্তু নেগেটিভ ভাবনাটাকেই একসেপ্ট করবে। সুতরাং এই জন্য আমরা বলি সবসময় যে, এমনকি এপিজে আব্দুল কালামও বলেছেন, আমরা যারা পৃথিবীর যত বড় বড় মনস্তাত্ত্বিক আচরণবিদ গবেষকরা বলছে যে সকালের একটি ভালো চিন্তা সারাটা দিন আমাদের যেমন ভালো রাখে, সকালের একটি খারাপ চিন্তা বা খারাপ খবর সারাদিন কিন্তু আমাদের মনটা খারাপ করে দেয়। সুতরাং আমাদের ব্রেনটাকে আমরা রাত্রে মনে করব যা কিছু আমি পড়েছি, যা কিছু আমি শিখেছি, যা কিছু আমার প্রস্তুতি আছে, বেস্ট, গুড, ফাইন, ফার্স্ট ক্লাস, ঠিক আছে, কালকে যত প্রশ্ন আসবে ওই সবগুলো পাবো ইনশাআল্লাহ। এবং সিভিল সার্ভিস পরীক্ষাতে এই কনফিডেন্টটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট জিনিস। আগে যে ছাত্র পরীক্ষা দিবে প্রতিযোগিতায়, তাকে ধরেই নিতে হবে যে আমি পারবো।
এর কারণটা আমি বলি, কারণ বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা হয়। এখন একটা ছেলের পক্ষে বিভিন্ন বিষয়ে কিন্তু একদম পারফেক্ট হওয়া কঠিন, কিন্তু তাকে ভাবতে হবে যে আমি একজন ব্যালেন্সড লোক, আমি বিভিন্ন বিষয়ে মাঝারি আকারের পারি অথবা বেটার দেন মাঝারি আকারে যদি পারি তাহলেও আমি উতরে যাব, কিন্তু আমি একদম সব বিষয়েই পরীক্ষা দিব, আমি ধৈর্য রাখবো, আমি প্রতিটা প্রশ্নের প্রথম থেকে শেষ পর্যন্ত টাচ করার চেষ্টা করব। এবং বিসিএস পরীক্ষাটা একটা ধৈর্যের পরীক্ষা, কিন্তু 2 Right, বছর sir. পর্যন্ত 1.5 বছর পর্যন্ত পরীক্ষা হতে থাকে এবং অনেক সাবজেক্ট হয়। অনেকে কিন্তু ধৈর্য ছেড়ে দিয়ে পরীক্ষা ছেড়ে দিয়ে চলে যায়, ভাবে যে এই বোধহয় আমি পারবো না, এটা ভালো হয় না, এটা এরকম হয় নাই, কিন্তু পরবর্তীতে দেখা যায় আমি পিএসসি তে থাকতে দেখেছি যে তার অনেকগুলা সাবজেক্টই ভালো হয়েছিল, মানে জি অর্থাৎ সে পরীক্ষাটা কমপ্লিট করলে সে কিন্তু ক্যাডার পেয়ে যেত। কিন্তু জি এরকম ছেলে কিন্তু আছে আমাদের সমাজেও, যে মেট্রিকে ফার্স্ট হইতে পারবো না জন্য আমি সেকেন্ড বার দিব, আমি এটা পারবো না দিব। এই বিষয়টা এইভাবে এভাবে চিন্তা না করে সবচেয়ে বেটার যে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পরীক্ষা দিব, ইনশাল্লাহ আমি পারবো। এই ধৈর্যটা রেখে নিজের উপরে যদি, কনফিডেন্স, হ্যাঁ, নিজের নিজের উপর উপরে কনফিডেন্ট, এবং বুঝতে হবে যে কোনো প্রশ্ন যদি খারাপ হয় এটা সবার জন্যই খারাপ, কোনো প্রশ্ন যদি ভালো হয় এটা সবার জন্যই ভালো। এখানে জি কিন্তু শুধু পাস মার্কের ব্যাপার না, এখানে হলো আপনার পদের অনুপাতের কত পাবেন সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। অর্থাৎ জি যদি আমি 1000টা পদ নেয় এইবার গভর্নমেন্ট, তাহলে আমরা যেটা দেখব যে হয়তো 15 গুণ বা 10 গুণ ছেলেকে আমরা প্রিলিমিনারিতে নিব। সুতরাং সেখানে মার্কস, পাস মার্কস আর উপরেও উঠে যেতে পারে। জি তো সুতরাং এই বিষয়টা এরকম না, বিষয়টা হলো আমার কাজ হলো পরীক্ষা দেওয়া, সবগুলা বিষয়ই টাচ করা এবং যতটা সম্ভব বেশি স্কোর করার জন্য চেষ্টা করা। আমরা যদি এভাবে চেষ্টা করি তাহলে নিশ্চয়ই একজন প্রতিযোগী অনেকটা এগিয়ে যাবে। আর দ্বিতীয় যে বিষয়টা আমাদের প্রফেসর সাহেব সুন্দর বলছেন, যে আপনাকে পজিটিভ থিংস রাখতে হবে, কনফিডেন্স রাখতে হবে, এবং আপাতত যেটা আগামীকালের জন্য ভাবতে হবে যে আগামীকাল পরীক্ষাটা আমরা ভালো দিব, এইটুক ভাবুক। অনেক বেশি ভাবারও দরকার নাই যে এর পরীক্ষা পাস না করলে কি হবে, পরীক্ষায় দিলে কোন ক্যাডার পাবো, এগুলো পরের চিন্তা। আপাতত চিন্তা যে আগামীকাল আমি পরীক্ষা দেব, আমি সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছবো, আর দেরি হবে না, সঙ্গে তেমন কিছু নিব না, কারণ জিনিসপত্র নিলে সেগুলো যদি কোথায় রেখে যায় তাহলে একটা টেনশন রাইট হয়। রাইট কোনো কিছু সঙ্গে নেওয়ার দরকার নাই, কালো কলম নিব, এবং আমি একটা কাজ করব, সেটা হলো আমার প্রশ্নপত্র এবং উত্তরপত্র এটার নাম্বারগুলো আমি মিলিয়ে দেখব, এটা যেন ভুল না হয়। জি মোটা কালো কলমে নিব নিতে পারি তাহলে আমার যে উত্তরপত্র ফিল আপ করতে গুল গুল করে যে ফিল আপ করে দ্রুত হবে, এই জি কাজটা করতে পারি আমি। আমি যখন আমি যখন দিব, অনেকে অনেক ধরনের স্ট্র্যাটেজি নেয় আমি কিভাবে ফিল আপ করবো, সেখানে একটা স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে প্রথম থেকেই আমি আমি করব, এবং ক্রমান্বয়ে আমি শেষের দিকে যাব। জি কোনো প্রশ্ন যদি কঠিন লাগে আমি ওটাকে বাদ দিয়ে পরের গুলাতে আমি চলে যাব। এভাবে জি আমি ফার্স্ট রাউন্ডে প্রথম থেকে শেষ পর্যন্ত যাব। সময় থাকলে সেকেন্ড রাউন্ডে আবার চেষ্টা করে জটিল জিনিসগুলাকে তখন আমি করার চেষ্টা করব। তাহলে আমার প্রশ্নের ফিল আপ করার অংশ 200 তে সাধারণত 200 নাম্বারে যে যে যতগুলা প্রশ্ন থাকে তার বেশিরভাগই করা সম্ভব হবে। এই জিনিসটা করতে পারলে অনেক ক্ষেত্রে ভালো হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন শেষ করব, শেষ করার পরে সময় থাকলে আমরা আরেকবার একটু দেখে নিব। আর কোনো প্রশ্নের উত্তর যদি আমার সঠিকভাবে জানা না থাকে তবে সেটা না দেওয়া ভালো হবে। কারণ নেগেটিভ নাম্বার হলে অনেকেরই নাম্বার হয়তো কমে যেতে পারে। তো এই বিষয়গুলাকে আমাদের খেয়াল রাখতে হবে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই বছরে কতগুলা পদ থাকবে, কারণ পদের অনুপাতে একেকটা পদের অনুপাতে সাধারণত মিনিমাম 10 জন করে প্রিলিমিনারিতে পাস করাতে হয়। এর থেকে বেশিও হয়। এটা বোর্ডে ওরা ঠিক করে 10 এর থেকে 15 জনের মতো থাকে।
আর যদি প্রশ্নপত্র কঠিন হয় এতে ভয় পাওয়ার কিছু নাই, কারণ এই প্রশ্নপত্রটা সবার জন্যই কঠিন। তো সেক্ষেত্রে দেখা যাবে যে এটা সবার জন্যই কঠিন হবে, সুতরাং তাতে কোনো সমস্যা নাই। আবার যদি অতি সহজ হয় তাতেও খুব খুশি হওয়ার কারণ নাই, কারণ এটা সবার জন্যই তখন সহজ হয়ে যাবে এবং অনেক বেশি ছাত্র হয়তো পাস করতে পারবে। সাধারণত ইদানিং একটু আ কঠিন বা মাঝারি ধরনের করা হচ্ছে, যাতে প্রিলিমিনারিতে বেশ কিছু ভালো ছেলে আসে এবং রিটেন পরীক্ষায় একটু কমে যায়। কারণ লিখিত পরীক্ষায় অনেক বেশি যদি হয়, তাহলে সেটার খাতা দেখতে অনেক সময় লাগে এবং তার পরবর্তীতে ভাইভাতেও হয়ে যায়। সেজন্য বোর্ড, পিএসসি চিন্তা করে যে একটা রিজনেবল বিষয় যেন তা তাদের থাকে। এই বিষয়গুলা একটু খেয়াল রাখতে হবে এবং আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, সেটা হলো আপনারা নিজের উপর ডিপেন্ড করবেন। অপরের খাতা দেখবেন না, অপরের দিকে তাকাবেন না। এই সকল বিষয়ে অনেক সময় সমস্যা হয়। অনেক সময় যারা এখানে ইনভিজিলেটর থাকে তাদের যদি কোনো অবজারভেশন থাকে অথবা তারা যদি কোনো টুকে নিয়ে যায়, তাহলে দেখা যায় যে সেই ছেলে তখন নাম্বার বাদ পড়ে যেতে পারে। সুতরাং তাছাড়া এটা একটা অত্যন্ত আ অনেস্ট প্রফেশন এ যাওয়ার জন্য করবেন। সুতরাং অবশ্যই খাতা একজন আরেকজনের সঙ্গে দেখা, একজন আরেকজনের সঙ্গে কথা বলা, এই জিনিসগুলা করবেন না। আর সর্বশেষে যে বিষয়টি, যেহেতু সময় অত্যন্ত অল্প, সুতরাং সময় কিন্তু গুরুত্বপূর্ণ। ঠান্ডা মাথায় কনফিডেন্ট রেখে, ধৈর্য রেখে আপনি একের পর এক কাজ করে যেতে থাকবেন। শেষ যদি সুন্দর মতো শেষ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ হয়তো আপনার পক্ষে সুবিধা হবে যে এই এই এ এ এতে ভালো স্কোর নেওয়ার জন্য। আপনি যেহেতু পাবলিক সার্ভিস কমিশনে ছিলেন, আমি স্যার আপনার কাছ থেকে যেহেতু আজকে আপনি আসবেন, এইটা যখন আমরা আমাদের প্রমোশনে দিলাম, কয়েকটি ইন্টারেস্টিং প্রশ্ন এসেছে স্যার। যেহেতু সরাসরি পাবলিক সার্ভিস কমিশনে কাজ করার লোককে আমরা খুব বেশি রানিং পাই না, সেক্ষেত্রে আপনার কাছ থেকে সরাসরি স্যার বিসিএস প্রশ্ন, আমি যেহেতু কালকে প্রিলিমিনারি পরীক্ষা, সেজন্য প্রিলিমিনারি প্রশ্নটা নিয়েই বলি। বিসিএস প্রিলিমিনারি প্রশ্নগুলো সাধারণত কারা করে এবং এটার মডারেশন প্রসেসটা কি হয়? এটা স্যার কেন বলছি, এটা কি শিক্ষকরা করেন, না বিউরোক্রেটসরা করেন, বা কি ধরনের এক্সপার্টসরা করেন, যাতে আমাদের স্টুডেন্টরা একটু মনস্তাত্ত্বিক একটা প্রিপারেশন নিতে পারে, যদি আপনি একটু শেয়ার করতেন। পাবলিক সার্ভিস কমিশনে প্রত্যেকটা সাবজেক্টের জন্য যারা প্রশ্ন করবেন তাদের একটা পুল থাকে এবং এই পুলে বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসররা এবং সিভিল সার্ভিসেরও বহু অফিসার যারা এই বিষয়গুলো ডিল করেন বা এই বিষয়ে উৎসাহী অথবা পড়াশোনা করেন, তাদেরকে মিলে প্রতিটা সাবজেক্টের জন্য পিএসসিতে একটি পুল তৈরি করা থাকে। সেই পুলে অনেক অনেক লোক থাকে, সাবজেক্ট ওয়াইজ হয়তো 100 জন লোক থাকে। এক এক পরীক্ষার সময় ওই পুলের থেকে তাদেরকে ডাকা হয়। তো ডাকা হওয়ার পর তারা প্রশ্ন করেন, এক গ্রুপ প্রশ্ন করেন, আরেক গ্রুপকে মডারেশনের দায়িত্ব দেওয়া হয় ওই পুলের থেকে। এবং সেটা সাধারণত পাবলিক সার্ভিস কমিশনে একজন সদস্যের নেতৃত্বে মডারেশনটা হয়ে থাকে। তো যে বিষয়টা বললাম সেটা হলো প্রতিটা সাবজেক্টের জন্য সারা দেশ থেকেই আসলে নামকরা প্রফেসররা প্রফেসরদের নেওয়া হয়। একই সঙ্গে সিভিল সার্ভিসেরও যারা ওই সাবজেক্টের উপর পড়াশোনা করা, ওই তাদেরকে নেওয়া হয়। নিয়ে সম্মিলিতভাবে একটি পুল থাকে এই বিষয়ে। তারা প্রশ্ন করেন। তারা লিখিত প্রশ্ন ওইভাবেই করা হয়। অনেক ধন্যবাদ স্যার। আশা করি আমাদের পরীক্ষার্থীরা একটা চমৎকার প্রশ্নের উত্তর পেলেন। সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা যারা সংশ্লিষ্ট ফিল্ডে যারা এক্সপার্ট বা বিভিন্ন গবেষক আছেন এবং বিউরোক্রেটসদের মধ্যে যারা কনসার্ন ফিল্ডে, রিলেটেড ফিল্ডে যারা এক্সপার্ট, তাদেরকে দিয়ে প্রশ্নগুলো করানো হয়। স্যার একটা বিষয় আমরা অনেক সময় দেখি, পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নে কখনো কখনো হয় প্রশ্নে অথবা উত্তরে কিছু ভুল বিষয় থাকে, বা যেটা বলে যে হয় প্রশ্নের মধ্যে, যেমন গতবার বাংলা পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল, ফর গডস সেক হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ, এটি কোন উপন্যাসে এসেছে? তো এখন এটা হচ্ছে কি, এটা কিন্তু একটা কাব্যগ্রন্থে এসেছে জন ডানের, কিন্তু এটা আমরা উপন্যাসে এসেছে আমার শেষের কবিতায়। যে ক্ষেত্রে দেখা যায় যে প্রশ্ন হয় প্রশ্নে কোনো ভুল আছে অথবা উত্তর অপশনে কোনো ভুল আছে,
সেক্ষেত্রে যখন রেজাল্ট প্রসেসিং করে পাবলিক সার্ভিস কমিশন, ওই প্রশ্নগুলো কি বাদ দিয়ে হিসাব করে, না সেক্ষেত্রে তাদের কোনো ক্রাইটেরিয়া আছে স্যার, যদি একটু বলতেন। প্রশ্নের এটা উত্তরে যদি ভুল থাকে অথবা প্রশ্নে যদি কোনো রকম ভুল থাকে। না, এটাতে কিছু অনেক সময় স্ট্র্যাটেজি নেওয়া হয়। দুই ধরনের স্ট্র্যাটেজি হতে পারে। যেমন আপনি যে প্রশ্নটার কথা বললেন ওইটাই বলি। একটা হতে পারে যে হয়তো এই প্রশ্নটা এবং তার উত্তর নাম্বারটা কারো নাম্বারই কাউন্ট করা হবে না, আচ্ছা, অর্থাৎ এই প্রশ্নটাকে ধরে নেওয়া হবে যে এটা ডিলিট। আচ্ছা, আর দ্বিতীয় যেটা হতে পারে, এটা আপনি যেটা বলেন যে ইংরেজ কবির এই বিষয়টা, কিন্তু এটা শেষের কবিতায় একটা হিসাবে, রেফারেন্স হিসাবে আসলে আসছিল। তো সেক্ষেত্রে এমনও হতে পারে যে দুইটাই কারেক্ট ধরে নিতে পারে। এটা আসলে ওই পিএসসির মেম্বাররা মিটিং করে ঠিক করে। তা আমার জানা মতে সাধারণত যদি মেজর ভুল থাকে তাহলে ওটা কাউন্ট করা হয় না, ধরে নেওয়া হয় যে এই প্রশ্নটা হয়নি, অর্থাৎ ডিলিট হয়, কারো নাম্বার এটাতে যোগ হয় না, ভুল থাকলে বিয়োগ হয় না, এরকম করা হয়ে থাকে অনেক সময়। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। আশা করি আমাদের যারা কালকে পরীক্ষা দিতে যাবেন বন্ধুরা, যারা পরীক্ষার্থী, তারা এখান থেকে একটা মেসেজ পেয়েছেন বা পাবেন। আমি স্যার একটু পরীক্ষা যেহেতু বলছি, আমি দিলদার স্যারের কাছ থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এবং আমাদের যারা বন্ধুরা যারা শুনছেন তারাও কিছু প্রশ্ন দিচ্ছেন, সেগুলো নিয়ে আবার একটু কথা বলবো। আমি একটু ডক্টর আলবাস স্যারের কাছ থেকে শুনতে চাচ্ছিলাম স্যার, সেটা হলো যেহেতু এই পরীক্ষার প্রিপারেশন আমি শুরুতেই বলেছি, অনেকে 1 বছর 2 বছর 3-4 বছর 5 বছর নিয়ে প্রিপারেশনটা নেন, অনেকেই শেষ মুহূর্তে পরীক্ষার হলে ঢুকে একটু বিভিন্ন ধরনের নার্ভাসনেসের মধ্যে পড়ে যান, বেশি প্রত্যাশা থাকলে যেটা হয়। সেক্ষেত্রে সেলফ কন্ট্রোলের জন্য আমাদের পরীক্ষার্থীরা কি করতে পারে, ডক্টর আব্বাসুর রহমান স্যার? আচ্ছা, আমি প্রথমে বলে ফেলি, কারণ হাতে অনেক সময় কম, জি, কয়েক জি, মিনিট বেশি সময় হয়ে গেছে। জি, সকালবেলায় উঠে আমরা যে যে ধর্মে আছি না কেন, নামাজ পড়ে আল্লাহর কাছে, স্রষ্টার কাছে সাহায্য চাইবো, দরুদ পড়বো, এবং আত্মবিশ্বাসের ব্যাপারটা তো আগে বলেছে, পরে আবার না হয় সময় পেলে বলা যাবে। আমরা স্রষ্টার কাছে আমরা সাহায্য চাইবো, এবং বাসায় বাবা মা থাকলে তাদের কাছে দোয়া চাইবো, ওয়াইফ থাকলে তার সাথে উত্তম আচরণ করবো। মনে রাখতে হবে, ঘর থেকে বেরোনোর সময়, এই যে যেটা দিলদার ভাই বারে বারে কিন্তু বলছেন, খুব পিসফুলি ধৈর্যের সাথে। আমি কিন্তু আলোচনার শুরুতে আগে দিলদার ভাইয়ের সাথে কথা বলছিলাম যে কোরআন শরীফে 90 বার বলা আছে ধৈর্যের কথা, 90 বার। নামাজের কথা বলা হচ্ছে 82 বার, কিন্তু ধৈর্যের কথা বলা হয়েছে 90 বার। কিন্তু আমাদের কোনো ধৈর্য নেই, সবকিছুতে অধৈর্য, তাড়াহুড়া, হইচই, মানে এই অধৈর্যের জ্বালায় আমরা কিন্তু কোনো কিছু মানে মানে আমাদের সঠিক কাজগুলো ঠিক মতন হচ্ছে না। তো সুতরাং আমরা খুব পিসফুলি ঘর থেকে বেরোবো, কিন্তু যেটা প্রথমেই বলছি যে সকালবেলায় স্রষ্টার কাছে আমরা সাহায্য প্রার্থনা করবো, পিসফুল ব্রেন থাকবে। কোনো বাসায় কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং করে, কারোর সাথে রাগারাগি করে, কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং করে, বকাবকি করে বা সিন ক্রিয়েট করে যদি ঘর থেকে না যায়, তাহলে আমার ব্রেন কিন্তু অস্থির থাকবে। খুব পিসফুলি ঘর থেকে বেরোবো, কিন্তু যেটা বলছি সেটা হচ্ছে খেয়ে যেতে হবে। ওই তাড়াহুড়া করে খেলাম না, কারণ একটা কথা মনে রাখতে হবে, আমাদের ব্রেনে আমরা যা কিছু পড়েছি, এই ব্রেনটা কিন্তু গ্লুকোজ সমৃদ্ধ। হ্যাঁ, গবেষণায় দেখা গেছে, ইউরোপ আমেরিকাতে গবেষণায় দেখা গেছে যে যে সকল ছাত্রছাত্রীরা সকালে নাস্তা ব্রেকফাস্ট না খেয়ে ক্লাসে গেছে, পরীক্ষা দিয়েছে, তাদের রেজাল্ট যেমন হয়েছে, যারা খেয়ে গেছে তাদের রেজাল্ট অনেক অনেক ভালো হয়েছে। তার মানে আমার ব্রেন যদি গ্লুকোজ না পায়, খাওয়া না পায়, তাহলে আমার আউটপুটটা ভালো হবে না। সুতরাং আমরা যখন পরীক্ষা দিতে যাব, তার আগে খাওয়া দাওয়াটা যেন খুব সুন্দরভাবে করে যাই। তাড়াহুড়া করে কিছু খেলাম না, আধা বেলা খেলাম, আধা পেট খেলাম বা অল্প খেলাম, তাড়াহুড়া করে খেলাম যে পরে খাবো, না 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 না, খেতে হবে। এবং গবেষকরা এটাও বলেছেন যে কি খেয়ে খাওয়াটা ভালো স্কুলে ক্লাসে যাওয়ার আগে বা পরীক্ষা দেওয়ার আগে, ওই সকল খাওয়া খেতে হবে যে খাওয়াগুলো আমার ব্রেনে 3-4 ঘন্টা, 5 ঘন্টা, অন্তত 4 ঘন্টা ব্রেনে গ্লুকোজ সাপ্লাই দেয়। যেমন আমি যদি খুব মিষ্টি জাতীয় জিনিস খেয়ে গেলাম, এই জাতীয় মানে খুব সুগার জাতীয়, তাহলে কিন্তু ওটা খুব দ্রুত নেমে যাবে। সুতরাং শাকসবজি, ফলমূল, এই জাতীয় খাদ্য তালিকার মধ্যে থাকতে হবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে ওটা খেতে হবে, যাতে করে 3-4 ঘন্টা ধরে আমার ব্রেনটা অ্যাক্টিভ থাকে, গ্লুকোজের ঘাটতি না পড়ে।
তার মানে কি বললাম, প্রথম কথা, বাসা থেকে যাওয়ার সময় কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং বা রাগারাগি করে, মন খারাপ করে, কারোর সাথে খারাপ ব্যবহার করে, এরকম করে যাওয়া যাবে না। সবার সাথে উত্তম আচরণ করে, দোয়া দূরত করে, সবার কাছে দোয়া চেয়ে ঘর থেকে সুন্দরভাবে বেরোতে হবে, এবং নাস্তা খেয়ে, ভালো মতো নাস্তা খেয়ে বেরোতে হবে। আর দিদার ভাই বললেন যে কলম নিয়ে যেতে হবে, এবং ওই প্রবেশপত্র আমি নিয়েছি কিনা কয়েক কপি যদি করে রাখা যায়, ফটোকপি আরো ভালো। কলম ঠিক মতো নিলাম কিনা, প্রবেশপত্র ঠিক মতো নিলাম কিনা, অতিরিক্ত জিনিস নেওয়া যাবে না। হ্যাঁ, এবং যাওয়ার পথে আবারই বলছি, যাওয়ার পথে কিন্তু ওই যে বারে বারে কিন্তু দিদার ভাই বলছেন, আমিও বলছি, ধৈর্য, পিস, ব্রেন যাতে অস্থির না হয়, গিয়ে যাতে আমি অস্থিরতা না পড়ে যায়। কারণ আমার এতদিনের প্রস্তুতি ভেস্তে যেতে পারে শুধু আমি যদি অস্থির হয়ে যাই। কোনো কারণে রাস্তার মধ্যে দেরি হয়ে যাচ্ছে, বা রাস্তার মধ্যে কোনো একটা ঘটনা ঘটেছে, আমি রাগারাগি করলাম, বকাবকি করলাম, কারোর সাথে খারাপ ব্যবহার করলাম, মিসবিহেভ করলাম, এটা কিন্তু আমার ব্রেনের উপর ইফেক্ট করবে। সুতরাং এইসব ব্যাপারগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। বাসায় অশান্তি করা যাবে না, ঠিক মতো নাস্তা খেয়ে যেতে হবে, রাস্তায় যাওয়ার পথে ঠিক মতো আগে ভাগে যেতে হবে, যেটা দিদা ভাই বললেন, একদম ঠিক সময় পৌঁছাতে হবে। রাস্তার মধ্যে কোনো রকম সিন ক্রিয়েট, কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশন অ্যাভয়েড করতে হবে। স্যার আমি যদি একটু আপনার সাথে একটু যুক্ত করি আমাদের পরীক্ষার্থী বন্ধুদের জন্য, স্যাররা কিন্তু দুজনেই একটা কথা বলেছেন, দিলদার স্যার এবং আনোয়ার স্যার দুজনেই, সেটা হচ্ছে পরীক্ষার ঢোকার সময় আসলে টাইমলি ঢুকতে পারা স্বস্তির জন্য এটা অপরিহার্য। ঢাকা শহরে বিশেষ করে পরীক্ষা দিবেন, আমাদের পরীক্ষার্থীদের একটা সিংহভাগে কিন্তু ঢাকাতে পরীক্ষা দিবেন, ঢাকা পরীক্ষা কিন্তু, এবং যেহেতু কয়েক লক্ষ ছেলে মেয়ে এখানে পরীক্ষা থেকে বের হবে, অনেকে গার্ডিয়ান সহ বের হবে, সুতরাং যানজটের বিষয়টা সবাইকে কিন্তু খুব কেয়ারফুলি মাথায় রাখতে হবে। আপনি পরীক্ষার হলে পৌঁছে গিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েট করেন, এটা অনেক ভালো, কিন্তু কোনো কারণে যানজটের জন্য যদি আপনি অস্থির হয়ে যান, আপনি টেনশনে পড়ে যান, এবং পরীক্ষা হলে ঢুকতে যদি 2-4-5 মিনিট দেরি হয়ে যায়, এটা কিন্তু আপনাকে মেন্টালি অনেক বড় ধরনের একটা প্রতিকূল মাইন্ডসেটের মধ্যে আপনাকে নিয়ে যাবে। সুতরাং স্যারা যেভাবে বললেন, সকালের প্রস্তুতি নিয়ে যথাযথ সময় নিয়ে বের হওয়া, এবং বেশি ভরাট কালির, মোটা দাগের বল পেনের কথা বললেন আমাদের ডক্টর দিলদার আহমেদ স্যার, এটার কথা মাথায় রাখতে পারবেন। আর প্রবেশপত্র, কলম, এবং মিনিমাম যেটা আপনার গাড়ি ভাড়া, ট্রান্সপোর্টেশন কস্টিং যেটা লাগে, কলম, প্রবেশপত্র, গাড়ি ভাড়া, এইগুলো ছাড়া, এবং ক্যালকুলেটর মেশিন নেওয়া যাবে না। অনেকেই ক্যালকুলেটর নিয়ে যান, যদি আমাকে ঢুকাতে দেওয়া হয়, পাবলিক সার্ভিস কমিশনের ডিরেকশন গুলোতে খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে কোন জিনিসগুলো আপনি রাখতে পারবেন, কোনটা রাখতে পারবেন না। রাতের মধ্যে আরেকবার পড়ে নেবেন, যেন অপ্রয়োজনীয় জিনিস আপনার সাথে না থাকে, এবং প্রয়োজনীয় কোনো জিনিস যেন আপনার মাইনাস না হয়। আমি একটু দিলদার স্যারের কাছ থেকে একটু শুনতে চাইবো স্যার, সেটা হচ্ছে পরীক্ষা আমরা দেখি যে অনেক সময় পরীক্ষা হয়ে যাওয়ার পরে এই যে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ওই গুচ্ছ পরীক্ষা নিচ্ছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, সেখানে একদিনের মধ্যে 2 দিনের মধ্যে হাজার হাজার, প্রায় 1 লক্ষ ছেলে মেয়ের পরীক্ষা রেজাল্ট দিয়ে ফেলে। পাবলিক সার্ভিস কমিশন আমরা দেখি, সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন একটা অ্যাপেক্স কমিশন বডি, যারা পরীক্ষা নেয় এবং পরীক্ষার কাজে ওনারা হচ্ছে যে সবচেয়ে বেশি এক্সপার্ট। তাদের অনেক ইকুইপমেন্ট সাপোর্ট থাকে, এবং তাদের অনেক প্রয়োজনীয় ম্যান পাওয়ারও থাকে। এরপরেও 4 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ ছেলে মেয়ের যে পরীক্ষা হয়, সেগুলো রেজাল্ট দিতে আমি যতটুকু জানি পিএসসির আলাদা রেজাল্ট প্রসেসিং রুমও আছে। এত কিছু থাকার পরেও, দেশের সর্বোচ্চ সংস্থা হওয়ার পরেও রেজাল্ট দিতে প্রিলিমিনারি কেন, এবং তাও হচ্ছে ডিজিটালাইজড মেথডে কিন্তু রেজাল্ট আসে, এরপরেও 1-1.5 মাস 2 মাস সময় যাওয়ার কারণটা কি স্যার? দিলদার আহমেদ স্যার একটু বলুন। হ্যাঁ, এটা অবশ্য প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা আগ্রহের বিষয় যে কেন দেরি হয়। এটার কয়েকটা কারণ আছে। একটা হলো, আপনি যদি প্রশ্নপত্রটা দেখেন, যদি প্রশ্নপত্র 3-4 পাতার হয় এবং 200 নাম্বারের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের জন্য আপনি যখন চেক করতে হয়, তখন যে পরিমাণ যন্ত্রপাতি এবং যে পরিমাণ লোকবল দরকার হয়, এত 4 লাখ স্টুডেন্টের জন্য, এতটা আসলে পিএসসির ওইভাবে নেই। যদি এমন হতো যে প্রশ্নপত্রটা 1 পাতার 100 নাম্বারে, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হতো। কিন্তু যেহেতু 200 নাম্বারের এবং অনেকগুলা বিষয়ে সন্নিবেশিত, সুতরাং আসলে এটা একটু সময় লাগে। দ্বিতীয় যে কথাটা, সেটা হলো
এই খাতাগুলা ডাবল চেক ট্রিপল চেক হয়, কিন্তু মানে একটু সিরিয়াসলি দেখা হয়, এবং একবারে একটা নাম্বার আসার পরেও সেটাকে চেক করা হয়। নর্মালি পিএসসি একবার দেখার পর তারপর মেম্বারের নেতৃত্বে সেটাকে চেক করে যাতে ভুল না হয়, অথবা কোনো রকম এই বিষয়ে কোনো পরবর্তীতে কোনো কথা না উঠে। তো ইত্যাকার কারণে অনেক সময় দেরি হয়। আরেকটা জিনিস হয়, সেটা হলো একজন ছাত্র পিএসসি সবসময় যখন পরীক্ষা নেয়, পরীক্ষা তখন এদের কাছে বিষয়টা আসলে অনেকটা রুটিন বিষয় হয়, কারণ একটার পর একটা পরীক্ষা চলতেই থাকে। তারা হয়তো আরেকটু সিরিয়াস হইলে আরেকটু দ্রুত নাম এটার হয়তো দেওয়া সম্ভব হতে পারে, আরেকটু দ্রুত রেজাল্ট দেওয়া সম্ভব হতে পারে। কিন্তু সার্বিকভাবে প্রশ্নপত্রের ধরন, পরিমাণ, প্রশ্নপত্রের ওএমআর শিটের 4 পাতা 5 পাতা প্রশ্ন যদি হয় তাহলে একটু সময় লেগে যায়। এটাই আসলে সময় লাগার কারণ। আসলে আমাদের অবশ্য একটা ভালো কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন এই প্রথমবার আমরা দেখলাম, অন্যান্য বার একটা সম্ভাব্য সময় বলতো অমুক মাসে পরীক্ষা হতে পারে। 43তম বিসিএস একটা ব্যতিক্রম, যেখানে যখন সার্কুলার হয়েছে সার্কুলারই অক্টোবরের কত তারিখে পরীক্ষা হবে একটা সুনির্দিষ্ট ডেট দিয়েছিল, এবং পরবর্তী যত ধরনের কথাবার্তা হয়েছে ওনারা কিন্তু ওনাদের ডেটে অনেক স্ট্রংলি একটা, এটা আমাদের যারা পরীক্ষার্থী যারা, এবং স্যার আপনি খুব ভালো করেই জানেন যেহেতু এই পরীক্ষাতে 1.5 বছর 2 বছর বা এর চেয়ে বেশি সময় লাগে, এটা আমাদের জন্য আশাপ্রদ। এবং আমাদের নতুন চেয়ারম্যান স্যার সোহেল হোসেন স্যার, পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত চেয়ারম্যান, উনি বারবার করে বলে আসছেন একটা রোড ম্যাপ ঘোষণা করেছেন আমাদের চলমান বিসিএস গুলো নিয়ে কখন শেষ হবে। এবং মোটামুটি গত কয়েক মাস এই করোনা পরিস্থিতিতে আমরা দেখেছি ওনারা খুব উইথ কমিটমেন্ট এটা রক্ষা করার চেষ্টা করছেন, এটা আমাদের জন্য অনেক আশার খবর। আমি আরেকটা স্যার বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে আমাদের নেগেটিভ মার্কিং 0.5। আমাদের কয়েকজন জিজ্ঞেস করেছিলেন, কয়েকজন বন্ধু জিজ্ঞেস করেছিলেন সম্ভবত ভুল উত্তর এর জন্য 50 মার্ক, সেটা মানে কি আমার প্রাপ্ত নম্বর থেকে মার্ক মাইনাস হবে নাকি, যদি একটু বুঝিয়ে বলতেন। হ্যাঁ, সিটি ফেরদৌসের জন্য বলছি, আপনার কমেন্টেই সম্ভবত তাহমিদ নাসির নামের একজন আনসার করেছেন, এই উত্তরটা ঠিক। আপনি প্রতিটা সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাবেন, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.5 আপনার মাইনাস হবে, তার মানে প্রাপ্ত নম্বর থেকে মাইনাস হবে। এখন একটা বিষয় থাকে, সেটা হচ্ছে স্যার আমি এটা হয়তো আমাদের এক একজনের মত ডিফার করতে পারে, তারপর দুজন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ আলোচকের কাছ থেকে আমি জানতে চাইবো, নেগেটিভ মার্কিং এর একটা সম্ভাবনা, একটা বিষয় থাকার পরেও ছেলেমেয়েরা কি নেগেটিভ মার্কিং এর বিষয়টা বেশি মনে রাখবেন, নাকি যথাসম্ভব হতে পারে মনে হলেও উত্তর দেওয়ার প্রতি বেশি মনোযোগ থাকবে? ডক্টর আব্বাস স্যার যদি একটু বলতেন, আমি দিলদার স্যারের কাছ থেকে এটা শুনবো। ডক্টর আব্বাস। আচ্ছা, দিলদার ভাই যে বলেছেন খুব সুন্দর, যে আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত যে 200টা কোশ্চেন আছে আমি সবগুলো পড়ে পড়ে যাব, এবং যেগুলো নিশ্চিত ওগুলো তো আমি দিচ্ছি, যেগুলো আমি নিশ্চিত, যেগুলো আমি জানি, যেগুলো আমি পড়েছি, যেগুলো আমার কমন এসছে, আমি সবগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি আবার যখন রিভাইজে যাব তখন যে সব জায়গায় আমার কনফিউশন আছে বলে মনে হচ্ছিল সেটা আমি অ্যাভয়েড করে তো পরেরটাতে গেছি যে ওটা আরো ইজি হচ্ছে কিনা। তো পুরোটা যখন আমি দিয়ে ফেললাম হয়তো 60% বা 70% দিয়েছি, আমার কনফিডেন্স অনুযায়ী ঠিক দিয়েছি। বাকিগুলো এখন আমি দেখবো, ভাববো কোনটা হতে পারে। যদি খুবই কনফিউশন হয়, না উত্তর দেওয়াই ভালো, মাইনাস হওয়ার চাইতে না হওয়াই ভালো, কারণ আমি যে 70% বা 80% ঠিক দিয়েছি এটাই আমার কনফিডেন্স থাকা উচিত যে আমার এতেই হয়ে যাবে। এখানে তো আবার ওই 190 পেলেও যা, 5 মার্ক পেলেও তা, সুতরাং এখানে আমার মাইনাস হওয়া দরকার নেই। আমি যেগুলো পড়েছি কমন এসছে সেগুলো আমি সব দিয়ে ফেলবো 1 ঘন্টার মধ্যে বা যতক্ষণ লাগে দিয়ে ফেলবো। তারপর আমি যাব সেকেন্ড ধাপে। এটা কিন্তু দিলটা ভাই খুব সুন্দর করে বলেছেন। সেকেন্ডে যখন আমি চেক আপে যাবো তখন আবার আমি দেখবো যে আমার কোনটাতে কনফিডেন্স বাড়ছে, মনে হচ্ছে যে এটা হবে। এরকম যদি খুব বেশি রকম কনফিডেন্স আসে তো আমি সেটাতে মার্কিং করব। যদি খুব বেশি কনফিউশন হয় যে না এটা বোধহয় ঠিক হচ্ছে না, মানে ঝড়ে বক দরকার নাই, আমি যেটা বিশ্বাস করি। তারপর দিদার ভাই কি বলে সেটা দিদার ভাই বলবেন। ঝড়ে বক পড়লে হলো না, না এরকম করা যাবে না। আমি নিশ্চিত যেগুলো সেগুলো আগে দেবো, তারপর আমি চিন্তা করবো যে কোনটা হতে পারে। এটা একটা ব্যাপার। আর
আমি আগেই বলেছি, যেটা এই প্রশ্নের সাথে আমি আগে যে কথাগুলো বলেছি, যে আমার ব্রেনটাকে ঠিক রাখার জন্য সকালবেলায় নাস্তা খেয়ে বেরোবো, কারোর সাথে ঝগড়াঝাটি করবো না, কারোর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং করবো না, যাওয়ার পথেও কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না হয়, ব্রেন যাতে কুল পিসফুল থাকে, সেটা ধৈর্যের সাথে আমি যাব। আর ওই যে দিলদা ভাই একটা কথা বলেছেন, আমি ওটার একটু সায়েন্টিফিক ব্যাখ্যা দিই। দিলদা ভাই বলেছেন যে ক্লাসরুমে গিয়ে, পরীক্ষা কেন্দ্রে গিয়ে এদিক ওদিক তাকানো, ও কি লিখছে, ও পারছে কি, আমি তো কতটুকু পারছি, এসব মানে কোন রকম মানে এদিক ওদিক তাকানো, কারো সাহায্য প্রার্থনা অথবা এদিক ডিসঅনেস্টি প্রশ্নই আসে না। শুধু তাই না, আমি একটা কথা বলি, এই যে এদিক ওদিক তাকানো, যে ও বোধহয় খুব বেশি লিখে ফেলছে, ও বোধহয় কন্টিনিউস লিখছে, আমি একটু দেরি করছে, ও বোধহয় আমার চেয়ে বেশি পেয়ে যাবে, এই ধরনের কনফিউশন ব্রেনে রাখা যাবে না। কারণ কি, আমি একটা এক্সাম্পল দিই প্র্যাকটিক্যালি। মানে ওই সৌরভ গাঙ্গুলিকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যখন ক্রিকেটে নামলেন ওপেনিং এ, তখন তো আপনি নাম করা ছিলেন না, তখন আপনি সচিনের সাথে নামতেন, সচিন তো খুব নাম করা, বিখ্যাত, বিশ্ববিখ্যাত, তো আপনার ভয় লাগতো না যে ও এত ভালো প্লেয়ার, আপনি এত দুর্বল, আপনি ওর সাথে খেলছেন, মানে জীবনে যখন প্রথম নাম করতে শুরু করেছেন, তো ওর সাথে যখন ওপেনিং এ নামতেন আপনার ভয় লাগতো না? সৌরভ গাঙ্গুলি কি উত্তর দিয়েছিল জানেন? যে আমার সামনে যে সচিন দাঁড়িয়ে আছে, আমি তার দিকে তাকাইতামই না, আমি তার দিকে খেয়ালই করতাম না, কারণ আমি মনে করতাম আমার জায়গায় আমি বেস্ট। সুতরাং ও কি করলো সেটা আমার দেখার বিষয় নয়, আমি আমার বেস্টটা করব। এই জন্য আমি সবসময় এবং স্যার বেস্টের জন্য তো প্রিপারেশনও দরকার আছে, মানে এটা প্রস্তুতি থাকলেই তো একটা কনফিডেন্স। আমার প্রিপারেশন নষ্ট হয়ে যেতে পারে, আমার প্রিপারেশন যে আমি জানি ও আমার চেয়ে তো বেস্ট, আমার চেয়ে তো এক্সপেরিয়েন্স, আমার চেয়ে তো বেশি, আমি যতই প্রস্তুতি নিয়ে কেন মনে হবে যে ওরে বাবা ওর সামনে কি যে হয়, এই আমার ব্রেনের মধ্যে কিন্তু নেগেটিভ একটা রিয়াকশন হবে, এটা নেগেটিভিটির জন্ম নেবে। হ্যাঁ, ওই যে একটা কথা বলি না, সেলফ অ্যাকসেপ্টেন্স, সেলফ কনফিডেন্স। সেলফ অ্যাকসেপ্টেন্সটা কি? যে আমি যা, আমি তাই। যেমন এখানেও এত লক্ষ লক্ষ ছেলে পরীক্ষা দিচ্ছে, কেউ যদি মনে করে আমি গ্রামে থাকি, আমি বড় কলেজে পড়ি নাই, আমি ভালো শিক্ষক পাইনি, বা আমি হয়তো ভালো কোচিং পাইনি, ইত্যাদি ইত্যাদি, না 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 না, আমি ছোট, বা আমি খাটো, বা আমি কালো, বা আমি কোন কলেজে পড়েছি, নো। আমি সেলফ অ্যাকসেপ্টেন্স মানে কি? আমি যেমন, আমি আমার জায়গা থেকে বেস্ট করব, এটা সেলফ অ্যাকসেপ্টেন্স, মানে আমি নিজেকে মেনে নেওয়া। একটা এক্সাম্পল বলি, সেই বিশ্ববিখ্যাত এক গায়িকা ছিলেন, তার দাঁত দুটো উঁচু ছিল, তো সে যখন গান গাইছিল মুখটা, জিভাটাকে মানে ঠোঁটটাকে এরকম করে করে গাইছিল যেন দাঁতগুলো দেখা না যায়। একজন মনো বিজ্ঞানীর পাশে বসা ছিলেন, মানে উনি গানটা শুনছিলেন, তো তিনি মেয়েটাকে দেখে বললেন কি, তুমি যে দাঁতটাকে ঢাকার চেষ্টা করছো, ওই দাঁতটা ঢাকার চেষ্টা করো না, ওটাই তোমার জন্য সাকসেস আনবে। তখন সে ওটা সেটা করে নাই, সে সফল হয়েছিল। মানে এটাকে বলে সেলফ অ্যাকসেপ্টেন্স, মানে আমি যেমন, আমি কোন এলাকায় থাকি, কোন গ্রাম থেকে এসেছি, কোন ছোট কলেজ থেকে পড়েছি কিনা, কি করেছি, নো, আমি আমার জায়গায় থেকে অ্যাকসেপ্ট, এটাকে বলে সেলফ অ্যাকসেপ্টেন্স। আমাদের কোনো ছাত্রছাত্রীর মনের মধ্যে কোনো রকম ইনফিনিটি কমপ্লেক্সে থাকা যাবে না, যে আমি যা প্রস্তুতি নিয়েছি, যা পড়াশোনা করেছি, আমি এখান থেকে পারবো। সেলফ অ্যাকসেপ্টেন্স, তারপরে সেলফ কনফিডেন্স। সেলফ কনফিডেন্স মানে কি, আমি পারবোই, আমার পক্ষে সম্ভব। আমি একটা এক্সাম্পল দিই এখানে, প্রসঙ্গ যেন এসেই গেল, আমি পরে সময় পাবো কিনা জানি না। সেটা হচ্ছে যে চাঁদে, ওই হিমালয় পর্বতে যিনি উঠেছিলেন প্রথমে, সে 1953-তে, আর্টবোল্ড হিলারি, তাকে প্রশ্ন করেছিল এক সাংবাদিক, আপনি হলেন পৃথিবীর প্রথম মানুষ যিনি পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় উঠেছে, এই পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় উঠতে গিয়ে সবচেয়ে কঠিন কাজ, শক্ত কাজ আপনার কাছে কি মনে হয়েছিল? তিনি বলেছিলেন, এত ভারী পোশাক পরেছি, ওটাকেও আমার কাছে কঠিন কাজ মনে হয় নাই, এত বৃহৎ পর্বত, সেটাও কোনো কঠিন কাজ মনে হয় নাই, ওই বরফ ভেঙে ভেঙে পড়ছে, ওটাও কোনো কঠিন কাজ মনে হয় নাই, সবচেয়ে কঠিন কাজ মনে হয়েছিল নিজের মনকে বোঝানো যে এটা আমার পক্ষে সম্ভব। পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজের মনকে বোঝানো যে আমি, আমার পক্ষে সম্ভব, আমি পারবো। মানুষ যখন মনে করে, বিজ্ঞানীরা কিন্তু এটা রিসার্চ করেছে, ওই যে 4 মিনিট ব্যারিয়ারের একটা কাহিনী আছে না, যে 4 মিনিটের কমে 1 মাইল পথ অতিক্রম করা যাবে না, হাজার মানুষ 100 বছর চেষ্টা করেও পারেনি, কিন্তু একজন যখন পারলো, তখন নিউরোবিজ্ঞানীরা বললেন
এটা সম্ভব হয়েছে তখনই যখন সে মনে করেছে এটা আমার পক্ষে সম্ভব, পসিবল। একটা মানুষ যখন মনে করে আমার পক্ষে পসিবল, তখন তার ব্রেনের নিউরন পুরো বডির স্ট্রাকচারটাই বদলে যায়, তার পজিটিভ সাপোর্টিভ হয়ে হরমোন। যায়। ঠিক তেমনি কেউ যদি মনে করে পারা জিনিসও বোধহয় পারবো না, বোধহয় হবে না, কি জানি, তখন ব্রেনের কিন্তু পুরো নেগেটিভ ইনফরমেশন গিয়ে তার ইমিউন সিস্টেমটাই নষ্ট হয়ে যায়। ইটস ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং স্যারের এই কথাগুলো আমার খুবই ভাল লাগলো। এখানে পরীক্ষার সঙ্গে সঙ্গে আমি আরেকটু বলি, সিভিল সার্ভিসে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে নিজের উপর কন্ট্রোল এবং আমি পারবো। আমরা দেখেছি যে এই পরীক্ষার ভিতরেও এরকম বিভিন্ন জায়গার বিভিন্ন ইনস্টিটিউশনে সবাই পরীক্ষা দেয় এবং বিভিন্ন জায়গার থেকে দেশের সবচেয়ে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় থেকেও আসছে, আবার অনেক সময় অনেক দূরত্বের ঢাকার বাইরের অনেক বিশ্ববিদ্যালয় থেকে আসছে, এবং তারা যখন পাশ করে বের হয়, রেজাল্ট হয়, তখন দেখা যায় যে একটা হোমোজিনিটি সারা দেশের বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, এগুলোর থেকে ছাত্ররা চলে আসছে। এবং ইন্টারেস্টিং হলো, এই ক্যাডারে জয়েন করার পর যখন ধাপে ধাপে উপরের দিকে উঠে, তখনও কিন্তু এই বিষয়টা দেখা যায়। অনেক মাঝারি বিশ্ববিদ্যালয়ের ছেলেও কিন্তু সচিব হয়, আবার অনেক শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়েরও হয়, আবার অনেক ইভেন দেখা যায় যে অন্য এরিয়ার থেকে ইঞ্জিনিয়ার, ডাক্তার তারাও হয়। এটা খুব ইন্টারেস্টিং। এবং একটা ছেলের ভিতর যে কোয়ালিটিগুলা যে কত ইম্পর্টেন্ট, ধাপে ধাপে যখন পদোন্নতি হয়, তখন এই বিষয়গুলা কিন্তু ওইভাবে আস্তে 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 বের হয়ে আসে। তো আজকে আপাতত আমরা কালকে পরীক্ষার কথাই বলি। পরীক্ষাতে ধীর স্থির থাকলে যে জিনিসটা সুবিধা, মানুষের ব্রেনে ২ ধরনের বিষয় থাকে। যেটা গত কয়েকদিনে পড়াশোনা করা হয়েছে, সেটা খুব পরিষ্কার মনে থাকে। কিন্তু কিছু জিনিস হয়তো ৬ মাস আগে, ১ বছর আগে পড়া হয়েছে, সেটা ব্রেনের অবচেতন জায়গায় এটা থাকে। যদি আপনার কনফিডেন্ট থাকে এবং ধৈর্য থাকে, আপনি যখন প্রশ্নের উত্তরগুলা লিখতে থাকবেন, তখন ওই উত্তরগুলা বহুদিন আগের পড়া জিনিসটাও আস্তে আস্তে আপনার ভিতর চলে আসবে এবং আপনি সুন্দর মতো উত্তর দিয়ে আপনি কৃতকার্য হতে পারবেন। তো সেই জন্যই আমরা বলি যে আপনি কনফিডেন্ট রাখবেন, ধৈর্য রাখবেন, ধীর-স্থিরভাবে করবেন। কোনো একটা বিষয় নিয়ে সুন্দরভাবে চিন্তা করবেন, দেখবেন যে রেজাল্টটা আপনার কাছে চলে আসছে। আর সর্বশেষে একটা কথা, যে প্রশ্নটা আপনি বলেছিলেন, সঞ্চালক যিনি আজকে বলেছিলেন যে কনফিউশন। এটা ঠিক, কনফিউশন হয়। তবে একটা জিনিস আপনাকে অবশ্যই বুঝতে হবে যে প্রিপারেশন কার ভালো। যদি ভালো প্রিপারেশন থাকে তাহলে কনফিউশন কিন্তু কম হবে। ২০০টার ভিতর হয়তো ৪টা-৫টা প্রশ্নে কনফিউশন দেখা দিবে যে এটার উত্তর কি। আর গুলা তার জানা থাকবে, কারণ তার প্রিপারেশন নেওয়া আছে। আর কিছু ছেলে আছে যারা বেশি প্রিপারেশন নেয় না, পরীক্ষা হলে যায়, সঠিক প্রিপারেশন না থাকলে অনেকগুলাই তাকে কনফিউশন সৃষ্টি হয়। কিন্তু ভালো প্রিপারেশন থাকলে খুব বেশি কনফিউশন থাকে না, ২-১টা কনফিউশন থাকে। এবং তাদের জন্য আমার পরামর্শ যে সেই ২-১টা বাবা তোমরা দিও না, তোমরা এমনিই পাস করে যাবে ভালো প্রিপারেশন থাকলে, ইনশাল্লাহ। স্যার, আপনার কাছে স্যার আমার আরো একটি প্রশ্ন আছে। এটা মানে এই প্রশ্নটার জন্য স্যার আমার বারবার আমি একটি ইনবক্সে মেসেজও পাচ্ছি আপনার কাছে। সেটা হচ্ছে, এই যে কালকে পরীক্ষা হবে, মানে সকালবেলা তো পরীক্ষা হয়ে যাবে এবং সারা দেশেই স্বভাবতই যেহেতু কয়েক লক্ষ পরীক্ষার্থী এবং তাদের সাথে গার্ডিয়ান সম্পৃক্ত, এবং এখানে সহায়ক অনেক প্রতিষ্ঠান, অনেক ইনস্ট্রাক্টর এখানে সাথে সম্পৃক্ত, সুতরাং বিকেল বেলা থেকে এই প্রশ্নের একটা চুলচেরা বিশ্লেষণ, যারা পরীক্ষা ভালো করবে তাদের মধ্যে একটা হচ্ছে কনফিডেন্স বা আশাবাদ, পরবর্তী ধাপের জন্য প্রিপারেশন। যাদের পরীক্ষা মাঝারি মনে হবে তারা আবার একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে, এবং যারা খারাপ করবে তারা তো একটা মানসিক একটা মোটামুটি একটা মেসেজ পেয়ে যায় পরীক্ষা দেওয়ার পরে, নিজের থেকে নিজে পেয়ে যায়। পাস মার্কের ক্ষেত্রে কোন ক্রাইটেরিয়া পাবলিক সার্ভিস কমিশনের আছে কিনা, মানে কোন মার্কসটা হচ্ছে কাটমার্ক হবে, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনে, যেমন আপনি শুরুতে একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে প্রতি, যেমন আমাদের 1814টা পোস্ট আছে এই বিসিএস এর জন্য, 45তম বিসিএস এর জন্য, তাহলে এদের জন্য কি প্রতি সিটের এগেইনস্টে 10 জন বা 15 জন হয়তো যাতে রিটেন পরীক্ষা দিতে পারে তাদেরকে বাছাই করা হয়। এই যে আপনি বললেন স্যার 10 জন 15 জন, এটা কি স্যার ফিক্সড কোনো কিছু আছে নাকি এটার
নির্দিষ্ট কোনো মানদণ্ড বা ক্রাইটেরিয়া আছে যেটা থেকেই পাবলিক সার্ভিস কমিশন সিদ্ধান্ত নেয়? এটা স্যার বলবেন। না, এটা মানদণ্ডটা ধরা হয় পরীক্ষার পর। বিষয়টা আমি আপনি একটু ব্যাখ্যা করি। সেটা হলো যখন একটা পরীক্ষা হয়ে যায় তখন তারা দেখে পিএসসিরা যে কি ধরনের পাস করলো, পাসের পরিমাণ কি। তো তখন যেটা হয় যে যদি একটা পদের এগেনস্টে 15 জন নেওয়া হয় তাহলে কত হাজার পরীক্ষার্থী রিটেন পরীক্ষায় যাবে। একটা পোস্টের এগেনস্টে যদি 20 জন নেওয়া হয় তাহলে কতজন যাবে, এবং একটা পোস্টের এগেনস্টে যদি 12 জন নেওয়া হয় তাহলে কতজন যাবে, এরকম একটা দেখা হয়। যদি প্রশ্নপত্র একটু কঠিন হয়ে যায় এবং যদি দেখা যায় যে ছাত্ররা একটু কম কাম আউট করেছে, তখন হয়তো তারা বোর্ড, পিএসসি বোর্ড চেয়ারম্যান এবং সকল মেম্বার মিলে ঠিক করে যে ঠিক আছে এইবার 14 জন করে নেওয়া হবে। আবার কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে মানে, এবং এটার মধ্যে পদটা একটা ইম্পর্টেন্ট, পদটাও দেখা হয়, এরকম দেখা হয়। তবে একটা আশার কথা হলো আগে একটু বেশি রাখতে হইতো, কারণ তখন আমি দুঃখিত, জেলা কোটা ছিল, বিভিন্ন কোটা ছিল। কিন্তু এখন যেহেতু কোটার বিষয়টি নেই, এখন অনেকটা ইজি হবে। সম্ভবত একটার এগেনস্টে 14 জন 15 জন এরকম নেওয়া হবে। আগে 20 জন পর্যন্ত নিতে হতো, কারণ অনেক ক্ষেত্রে ওই জেলা কোটা বা ওই অন্যান্য কোটাদের লিখিত পরীক্ষার সুযোগ দেওয়ার জন্য বেশি নিতে হতো। কিন্তু এখন আর হয়তো অতটা লাগবে না, মোটামুটি ভাবে একটা ইউনিফর্মিটি চলে আসবে। শোনা পাবলিক যাচ্ছে না? সার্ভিস কমিশনে হ্যাঁ। 1984 সালেই ঢুকেছিলেন আমাদের আজকের অতিথি জিল্লার আহমেদ স্যার, যিনি পাবলিক সার্ভিস কমিশনে নিজে সরাসরি কাজ করেছেন, এবং ডক্টর আলমাসুর রহমান স্যার তিনিও আমাদেরকে কিন্তু এই যে ফ্রাস্ট্রেশন নিয়ে আমাদের এথিক্স বা মোরালিটি ইত্যাদি বিষয়ে অনেক সেমিনার সিম্পোজিয়াম দিচ্ছেন, আমাদের ইয়াং জেনারেশনকে গাইড করছেন। তিনি সরাসরি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কাউন্সিলর হিসেবেও আছেন। এখানে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য পাবলিক মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে আমাদের অতিথিদের আলোচনা তো চলছে। আমরা তাদের কাছ থেকে ফিনিশিং কোয়েশ্চেন করবো জিল্লার আহমেদ স্যার এবং ডক্টর আলমাসুর রহমান স্যারকে। আমি নিজে পরীক্ষা দিয়েছি এবং গত প্রায় 16 বছর পরীক্ষার্থীদের সাথে একেবারে খুব ক্লোজলি কাজ করার কারণে গাইড করা, ইনস্ট্রাকশনস বা কোচিং পরিচালনা যে অর্থে বলি না কেন, পড়ানো, সবকিছু মিলিয়ে আমি আমার অভিজ্ঞতা থেকে দু একটা জিনিস আপনাদেরকে খুব সংক্ষেপে শেয়ার করতে চাই। তার মধ্যে একটি হচ্ছে পরীক্ষা কিন্তু 200 নম্বরের হবে এবং 2 ঘন্টার পরীক্ষা। আমরা তো পরীক্ষার আগে পরে কিছু বিষয়, রেজাল্ট প্রসেসিং বিষয় নিয়ে কথা বলেছি। সুনির্দিষ্ট কয়েকটি পরামর্শ আমি দেখতে চাই। সেটা হচ্ছে যে 200 নম্বরের পরীক্ষা হয়, প্রশ্ন হয়, 200 নম্বরের উত্তর সাধারণত কেউ করে এটা আমরা খুব একটা পেয়ে থাকি না। একেবারে যিনি প্রিপারেশন নেন নাই, একেবারে হুদেই পরীক্ষার হলে গিয়েছেন, সেই 200টা দাগিয়ে আসতে পারে, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু যারা আসলে প্রমিজিং ক্যান্ডিডেট, যারা বিসিএস ক্যাডার হওয়ার জন্য দীর্ঘ সময় প্রস্তুতি নেয় পরীক্ষার জন্য, তারা কিন্তু সাধারণত 200টা দাগান না। তো আমরা অনেকে ক্যালকুলেশন করি 200 প্রশ্নের মধ্যে প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার কত সেকেন্ড বা কত মিনিট বা কত সময় আমরা পাচ্ছি। আরেকটা ক্যালকুলেশন হচ্ছে আমরা যেহেতু 200টা দিই না, এভারেজ পরীক্ষার্থীরা দেখা যায় 110টা 20টা এরকম দাগিয়ে চলে আসে। ভুড়ি ভুড়ি পরীক্ষার্থী আমরা পাই যারা খুব কম, ইভেন প্রয়োজনীয় যে 5 মার্কসের জন্য যে নম্বরটা দরকার সেটাও কিন্তু অনেকে না দাগিয়ে চলে আসেন। তো আমার একটা ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে এই যে বিশেষ করে 35তম বিসিএস 28তম বিসিএস থেকে নেগেটিভ মার্কিং শুরু হয়, 35তম বিসিএস থেকে 200 নম্বরের পরীক্ষা পদ্ধতি চালু হওয়ার পর প্রতিটা বিসিএস পরীক্ষায় দেখা গেছে যারা মোটামুটি ভাবে 50% মার্কস বা স্যার একটা টার্ম ইউজ করেছিলেন দিলদার স্যার, সেটা হচ্ছে বেটার দেন অ্যাভারেজ, মানে 50-55% মার্কস যারা পান তারা কিন্তু সাধারণত দেখা যায় বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পাস করে। তাহলে যদি ওই নাম্বারটা যদি 5 মার্ক হয়, আমরা যদি একটু কম্পারেটিভলি সেফ জোনে থাকার জন্য এবার একটু খেয়াল করেন, আমরা যদি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি, অন্যান্য বিসিএস এ যেমন 41তম বিসিএস এর চেয়ে বেশি ক্যান্ডিডেট ছিল, 43তম বিসিএস যেহেতু একটা বিশেষ পরিস্থিতির ভেতর দিয়ে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে, 43তম বিসিএস এ বারে বারে কিন্তু অ্যাপ্লিকেশনের সময় বাড়ানো হয়েছে, পরবর্তীতে গিয়ে সেটা 4 লক্ষ প্রায় 35,000 ক্যান্ডিডেট হয়।
তো এখানে আমরা যদি 110 মার্কসটাকে মোটামুটি ডিফেন্ডেবল একটা মার্কস মনে করি, এই যে 10, 15, 20 বা 5 এই নাম্বারটাকে, তাহলে সেক্ষেত্রেও দেখা যায় 80টা প্রশ্নের উত্তর না জানলেও পরীক্ষায় বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পাস হতে কিন্তু আমার কোনো ব্যারিয়ার নাই, কিন্তু আপনাকে একটু স্ট্র্যাটেজিক হতে হবে। আমরা কেউ হচ্ছে কনজারভেটিভ ভাবে বেশি দাগাতে গিয়ে একেবারে 100টা, 110টা, 95টা, 115টা দাগিয়ে চলে আসি। সেখানে কিন্তু অতটুকু দাগিয়ে কয়েকটা মার্কস তো নেগেটিভ মার্কিং হতেই পারে, আপনার আনসার স্ক্রিপ্ট বা পাবলিক সার্ভিস কমিশনের আনসার পয়েন্ট ভিন্ন হতে পারে। সেক্ষেত্রে আপনাকে একটু আরেকটু বেশি দাগানোর জন্য মনোযোগী হতে হবে। আমরা বেসিক্যালি এভারেজ স্টুডেন্টের জন্য আসলে অফলাইনে হলে তো আমরা অনেককে পার্সেন্ট টু পার্সেন্ট বলতে পারি, তাকে জাজ করতে পারি। যেহেতু অনলাইনে আলোচনাটা হচ্ছে এবং আপনাদের হাজার হাজার কেন্দ্রের সাথে আমাদের অনলাইনের মাধ্যমেই কমিউনিকেশনটা হয়, আমরা মনে করি যে যদি প্রশ্নটা মোটামুটি ভাবে আগের ট্র্যাডিশন গুলো ফলো করে এবং স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, স্ট্যান্ডার্ড ওই অর্থে ফলোইং সিলেবাস এবং আগের ধারা যদি অব্যাহত থাকে, আপনারা 140, 150, 160 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মেন্টালি প্রিপারেশন থাকতে হবে। হ্যাঁ, এখন প্রশ্ন যদি হয় অস্বাভাবিক রকমের কঠিন কিছু বা নতুন কোন একটা ধারার জন্ম নিচ্ছে অথবা খুব টাফ মনে হয়, তাহলে সেখানে আপনি আবার 150 দাগাবেন কেন? সেখানে আমাদের দিলদার কথা আগে আসছে, সেখানে যদি 120 দাগানোর পরেও আপনি দেখবেন 90, 95, 100তেও কিন্তু আপনার কাটমার্কটা কিন্তু হতে পারে। প্রশ্ন টাফ হলে কাটমার্কটা নিচের দিকে চলে আসবে, আর প্রশ্ন যদি খুবই ট্রেডিশনাল এবং ইজি হয়, তাহলে সেক্ষেত্রে পাস মার্কের কাটমার্কের এরিয়াটা একটু বৃদ্ধি পাবে। এটা আপনাকে পরীক্ষায় কতটি প্রশ্ন উত্তর দিবেন অনেকেই জানতে চান। পরীক্ষায় আসলে কয়টি প্রশ্ন উত্তর দিবেন এটা আপনাকে পরীক্ষার হলে প্রশ্ন দেখে আপনাকে ঠিক করতে হবে। দুইজন শিক্ষকই আমাদের দ্বিতীয় আলোচকই আপনাদেরকে বলেছেন, প্রথমে আপনি একবার দাগ দেবেন, দ্বিতীয়বার গিয়ে আপনার কনফিউশনের মধ্যে যেটা হওয়ার পসিবিলিটি বেশি সেখানে আপনি দাগ দেবেন। ব্যক্তিগতভাবে আমি দাগ দেওয়ার প্রতি অর্থাৎ বৃত্ত ভরাট করার প্রতি ছেলে মেয়েদেরকে পরামর্শ দিই বা উদ্বুদ্ধ করে থাকি। সেটা হচ্ছে কারণ আমি দিলে কিন্তু বৃত্ত ভরাট করলে কিন্তু আমার নম্বর পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। কথার কথায় একজন প্রার্থী দাগাচ্ছেন 120টা, আরেকজন প্রার্থী দাগাচ্ছেন 150টা। 120টা যিনি দাগাচ্ছেন কনজারভেটিভ ওয়েতে, তার যদি 10টা ভুল হয় তাহলে সে নাম্বার পাবে কিন্তু নেগেটিভ মার্কিং দেওয়ার পরে অনলি 105। কিন্তু যিনি 150টা দাগাবেন তার যদি 25টা ভুলও হয় তিনি কিন্তু 112.5 নাম্বার পাবেন নেগেটিভ মার্কিং বাদ দিয়ে। কোথায় 105 একটা কম্পিটিটিভ পরীক্ষায়, কোথায় 112.5, এখানে কিন্তু অনেক একটা বড় ধরনের ডিফারেন্স কিন্তু আপনার আছে। এখন অনেকে বলতে পারেন যে স্যার বেশি দাগালে তো বেশি ভুল হয়ে যায়, তাহলে আমার মনে হচ্ছে এখানে পরীক্ষার্থী কমন সেন্স খুব একটা বেশি প্রিপারেশন থেকে খুব বেশি গ্রো করে নাই। এটা বলার কারণ হচ্ছে এই জন্য আমরা দাগালে সাধারণত ওইগুলোই দাগাবো যেগুলো হওয়ার সম্ভাবনাটা বেশি হবে। আপনি যদি কোন একটা হওয়ার সম্ভাবনা 70% হয়, 60% হয়, ইভেন 50% যদি হয়, যারা এমসিকিউ পদ্ধতি উদ্ভাবন করেছেন সেখানে আপনার নাম্বার স্কোর বেড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি 50% যদি হয়। কারণ হচ্ছে আপনি দেখেন, যদি আপনাকে একটা প্রশ্ন করা হয় কথার কথা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্পেসিফিক কতজন সৈনিক মারা গেছেন, আমরা এই ধরনের কোনো প্রশ্ন পাইনি। মনে করেন কোনো কারণে হলে আমি একটা হিসাব জানি ওভারঅল 30 লক্ষ বা 2 লক্ষ মা বোনের ক্ষতিগ্রস্ত হয়ে আছেন, তাহলে যদি স্পেসিফিক প্রশ্ন করা হয় আপনার সেখানে উত্তর দেওয়াটা খুব টাফ, যেহেতু আমাদের রিডিং ম্যাটেরিয়ালসে বা আলোচনায় সেগুলো খুব একটা আসে না। কিন্তু আবার যদি মনে করেন কতজন বীরোত্তম, এটা কিন্তু আবার স্পেসিফিক প্রশ্ন। কয়জন বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন, এটা স্পেসিফিক প্রশ্ন। আপনি যদি বীরোত্তম 68, 69 কনফিউজ হন দুইটা উত্তর আর দুইটা উত্তর বাদ দিয়ে, তাহলে আপনি উত্তর বৃত্ত ভরাট করবেন, এখানে আপনার কিন্তু একটা সম্ভাবনা আছে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, আপনি যদি, আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অনেকে অস্থায়ী রাষ্ট্রপতিকে মিলিয়ে ফেলেন, কিন্তু এই যে দেখেন এই দুইজনের মধ্যে কিন্তু উত্তরটা হবে। সুতরাং এক্ষেত্রে কিন্তু আমরা উত্তর দিলে কিন্তু আপনার নম্বরটা স্কোরটা বাড়ার একটা পসিবিলিটি থাকে। আবার এমন একটা প্রশ্ন পেলেন যেটার উত্তর আপনি জানেনই না, পদ্মা নদীতে কয়টি মাছ, কথার কথা বলছি, এই ধরনের কিছু দু একটা প্রশ্ন অনেক সময় হয়ে থাকে। যে আপনাকে বলেন যে বিল ক্লিনটনের আমাদের জো বাইডেনের বাবার নাম কি, কথার কথা। তো এগুলো তো সাধারণত আসে না, সুতরাং এই প্রশ্নের উত্তর আপনার না দেওয়াটাই শ্রেয়। কমন সেন্স এই জন্য ইউজ করতে হবে যেটা আপনি শুনেছেন মনে হয়, যেটা আপনি পড়েছেন মনে হয়, যেটা আপনি পড়ালেখার মধ্যে পরীক্ষার মধ্যে আপনার পেয়েছেন মনে হয়, এই ধরনের যেগুলো আপনার হতে পারে বলে মনে হয় সেগুলোতে যদি আপনি উত্তরটা দিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে স্কোর ভালো করার সম্ভাবনা বেশি। আরেকটা বিষয়, একটা প্রবাদ আছে, যদি দিলেও পস্তাইতে হয় না দিলেও পস্তাতে হয় তাহলে দিয়ে পস্তানোটা ভালো। কারণ আপনি মানে ব্যাটিং করতে গিয়ে আপনি ক্যাচ আউট হবেন, এটা আপনার ইজ্জত সম্মান রক্ষা করবে, আপনি মারতে গিয়ে আউট হয়ে আছেন। কিন্তু আপনি যদি ডিফেন্ড করতে যান এবং বলটা গিয়ে আপনার স্ট্যাম্পে যদি আঘাত করে, সেক্ষেত্রে কিন্তু আপনি উইকেট চলে গেলে আপনি কোনো অ্যাটেম্পে একটা আক্ষেপ থাকবে, মারলাম না,
যদি মরতে হয়, যদি যেতে হয় তাহলে একটু মেরে টেরে তাহলে মরতাম, একটু চেষ্টা করে যেতাম। এই ধরনের একটা বিষয় কিন্তু আমাদের থাকে। তো আমি আপনাদের সবাইকে বলবো যে উত্তর করলে আপনি পারবেন, হতে পারবে যদি মনে হয়। একটা হচ্ছে নিশ্চিত হলে আপনি উত্তর মৃত্যুবরণ করবেন, আরেকটা হলে যদি বেশিরভাগ সম্ভাবনায় যদি মনে হয় যে এটা হতে পারে সেখানে আপনি উত্তর দিয়ে আসেন, আমার ব্যক্তিগত পরামর্শ। আরেকটা হচ্ছে যদি মনে হয় 50%-এর চেয়ে বেশি সম্ভাবনা, 4টা অপশনের মধ্যে 2টা অপশনের মধ্যে উত্তর হতে পারবে বলে মনে হয়, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি উত্তর দাগিয়ে আসার প্রতি মনোযোগী হবেন। তবে সব জায়গায় একটা কথা আছে, সেটা হচ্ছে অবশ্যই আপনার প্রিপারেশন থেকে আপনাকে একটা কমন সেন্স ইউজ করতে হবে। যে উত্তরটা দাগাচ্ছেন এটা কি আপনি কখনো শুনেছিলেন? এটাকে একেবারে হঠাৎ করে অপরিচিত আননোন একটি প্রশ্ন, আননোন হলে সেখানে আপনি ধরবেন কেন? প্রশ্ন মনে রাখবেন, টাফ হলে কাটমার্ক নিচের দিকে হবে। প্রশ্ন খুব ইজি হলে আপনাকে সেক্ষেত্রে একটু কলা মনে একটু দাগানোর জন্য চেষ্টা করতে হবে, সেক্ষেত্রে কাটমার্কটা আপনার বেশি হয়ে যেতে পারে। এই বিষয়গুলো একটু মনে রাখবেন। আরেকটা হচ্ছে ওই যে বললাম, উত্তর দাগিয়ে ধরা খাওয়াটা ভালো, উত্তর না দিয়ে আফসোস করাচ্ছে। এই বিষয়টা আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলবো। আর একটা বিষয় থাকে, আমরা যারা পাস করব, কালকে প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পরে পাশের সম্ভাবনা যারা থাকে, অনেকে কনফিউজড মাইন্ডে থেকে যায় যে নাম্বারটা আসতে পারে নাও আসতে পারে, এবং আমরা হাল ছেড়ে দিই, আমরা রিটেনের প্রস্তুতিটা নিই না। বিসিএস পরীক্ষায় আসল পরীক্ষা হিসেবে বিবেচিত হয় বিসিএস লিখিত পরীক্ষা, কারণ প্রিলিমিনারি পরীক্ষা 200 মার্কসে, ভাইবা পরীক্ষা 200 মার্কসে, কিন্তু রিটেন পরীক্ষা হচ্ছে, আমরা জেনারেল ক্যাডার বা প্রফেশনাল আলাদা করে ধরলে 900 মার্কসের পরীক্ষা হচ্ছে রিটেন পরীক্ষা। এবং সেখানে 6টা বিষয় থাকে, এগুলোতে অনেক ব্যাপক সিলেবাসের প্রস্তুতি নিতে হয়। আমরা অনেকেই শুধু বিসিএস প্রিলিমিনারিতে পড়াচ্ছি, বিসিএস রিটেনের জন্য কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে এবং সিলেবাসটা অনেক বেশি, এরিয়া অনেক বড়। সুতরাং প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পর আপনার যদি মনে হয় সম্ভাবনা আছে, আপনি কোনো সময় নষ্ট না করে কালকে থেকে বিসিএস লিখিত পরীক্ষা, যেহেতু এটা কম্পিটিটিভ পরীক্ষা, সুতরাং কে কার চেয়ে বেশি এগিয়ে থাকতে পারে এটা যেহেতু পরীক্ষা হয়, আপনার লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবেন। কোনো কারণে যদি আপনার প্রিলিমিনারি পরীক্ষায় রেজাল্ট পজিটিভ হবে নাও মনে হয়, আমি আপনাদেরকে বলবো আমার এক্সপেরিয়েন্স থেকে, আপনারা লিখিত পরীক্ষার প্রস্তুতি এই জন্য নেবেন, কারণ আপনারা এই আগামী মাসে আপনার অ্যাসিস্ট্যান্ট, বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পরীক্ষা দিবেন। আমাদের অনেকগুলো সরকারি ব্যাংকের অফিসার, সিনিয়র অফিসার পদে আপনারা লিখিত প্রিলিমিনারি দিয়ে লিখিত পরীক্ষা দেবেন। তো লিখিত প্রিপারেশনটা কিন্তু আপনাকে চাকরির বাজারে অন্য অনেক কম্পিটিটিভ চেয়ে আপনাকে এগিয়ে রাখবে। আপনারা প্রিলিমিনারি পরীক্ষায় ভালো করলে তো খুবই ভালো, আপনারা রিটেনের প্রস্তুতি নেবেন। যদি ভালো নাও করেন, অন্যান্য কম্পিটিটিভ এক্সামস বা পরবর্তী বিসিএস রিটেন এক্সামস এর জন্য আপনি লিখিত পরীক্ষার প্রিপারেশন নিয়ে আপনাকে নিজেকে তৈরি রাখবেন। চান্স কামস ওয়ান্স, সুযোগ একবার আসে, বারবার আসে না। যখনই সুযোগটা আসে আপনি যেন কাজে লাগাতে পারেন, সেই জন্য আপনি নিজেকে প্রিপেয়ার রাখবেন। এটা হচ্ছে আমাদের পরামর্শ। আগামীকাল আমি আপনাদের ডক্টর আব্বাস স্যারের কাছ থেকে একটা লাস্ট প্রশ্ন উত্তর শুনতে চাই। এটার পর দিলদার স্যারের কাছ থেকে একটা প্রশ্নের উত্তর নেব, এরপর আমরা আমাদের আলোচনা ক্লোজিং এর দিকে যাবো। ডক্টর আব্বাস স্যারকে বলবো, সেটা হচ্ছে পরীক্ষা দেওয়ার পর তো স্যার রেজাল্ট ভালো হতে পারে, খারাপও হতে পারে, খারাপ মানে নেগেটিভ রেজাল্ট আসতে পারে। বিসিএস পরীক্ষা 4.5 লক্ষ পরীক্ষা দেবে, স্যার যেটা বলেছেন 10-15 জন যদি হয়, হয়তো দেখেন যে 1800 জনের এগেইনস্টে 15-20 হাজার ছেলে নিয়ে প্রিলিমিনারিতে পাস করবে। অর্থাৎ যারা পরীক্ষা দিবে তাদের সিংহভাগ 4 লক্ষ প্লাস পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় পাস করবে না। তারা কি করবে? মানে তখন কি তাদের লাইফ শেষ, ক্যারিয়ার শেষ? আপনার পরামর্শ কি? আমি এরকম বহু মানুষকে জানি যারা বিসিএস প্রিলিমিনারি পাস করেছেন, রিটেনও পাস করেছেন, কিন্তু তারা অন্য পরীক্ষাতেও পাস করে করে অনেক চাকরি পেয়েছেন। এমন ব্যক্তি আছেন যিনি 3টা চাকরি পেয়েছেন। 3টা চাকরি পেয়েছেন কিসের, কেন? কারণ তিনি বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এত বেশি পড়াশোনা করেছেন, এত বেশি তার জেনেছেন, আত্মবিশ্বাস বেড়েছে যে সে সবগুলোতে সফল হয়েছেন। ফলে তিনি চিন্তা করেছেন আমি কোনটাতে ভর্তি হবো। তো সুতরাং এমনকি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় পদে উনি চাকরি পেয়েছিলেন। তো সুতরাং একটা কথা মনে রাখতে হবে, আমরা কোরআন শরীফে একটা আয়াত জানি না যে কেউ যদি সর্ষে পরিমাণ ভালো কাজ করে তার রেজাল্ট পাবে, আর সর্ষে পরিমাণ খারাপ কাজ করলে তার রেজাল্ট পাবে। তাহলে আপনি আজ যে 1 বছর থেকে 1.5 বছর থেকে বা 6 মাসের প্রস্তুতি নিয়েছেন, বা বিসিএস প্রিলিমিনারি পরেও যখন প্রস্তুতি নেবেন, এগুলো কিন্তু আপনার পরবর্তীতে অন্যান্য চাকরির ইন্টারভিউতে ভীষণভাবে কাজে লাগবে। দেখবেন আপনার কাছে খুব সহজ হয়ে গেছে যে কোনো চাকরি পাওয়ার জন্য। হতাশ হওয়ার কিছু নাই। মনে রাখতে হবে আমরা কিন্তু 7 ভাই, আমরা 7 ভাই 2 বোন, আমরা সবগুলো
ইউনিভার্সিটি পাশ করেছি প্রতিষ্ঠিত, কিন্তু আমরা কিন্তু কেউ বিসিএস পরীক্ষা দিই নাই, আমাদের সন্তানরাও দেয়নি। এবং আমার সন্তান, আমাদের অতিরিক্ত ভাই বোনরা কিন্তু আমেরিকা থাকে, ওখানকার আমেরিকান কমান্ডো বাহিনীর কেউ আছে, কেউ নাসাতে আছে। কিন্তু আমি বোঝাতে চাইছি এটা, যে আমার আমার ক্লাস ফ্রেন্ডরা কিন্তু সবাই কিন্তু কেউ কমিশনার, কেউ অ্যাডিশনাল সেক্রেটারি, কেউ এখন রিটায়ার্ড করছেন। আমার আমার অধিকাংশ বন্ধুরাই কিন্তু সব সরকারি কলেজ থেকে প্রফেসর এবার রিটায়ার্ড করছেন, কেউ কমিশনার থেকে রিটায়ার্ড করলেন, কেউ আবার ওই এখন সচিব থেকে রিটায়ার্ড করছেন। তো সুতরাং তারা বিশেষ দিতে চেয়েছেন, দিয়েছেন, সফল হয়েছেন, কিন্তু অনেকে দেননি। তো সুতরাং এটাই তো সবকিছু না। যারা বিশেষ ভালো করতে চান করবে, যারা করতে ভালো হবে না। আমাদের কথা হচ্ছে বিসিএসে আমাকে সরকারি কর্মকর্তা হলে সুবিধা, কারণ আমি দেশের জন্য, জাতির জন্য অনেক কিছু করতে পারছি, একটা সম্মানিত পোস্ট, জাতির জন্য অনেক কিছু কন্ট্রিবিউশন করা যায়। কিন্তু এইভাবেও, এছাড়াও অন্যভাবেও করা যায়। আমি যদি ব্যাংকার হই, আমি যদি অন্য, এই যেমন এই যে এখন দিদার ভাই এখন একটা কোম্পানিতে আছেন, ডিরেক্টর হিসেবে আছেন, তিনি সেখানে তার অবদান রাখছেন, উদ্যোক্তা হয়ে অবদান রাখা যায়, সেটা হতাশ হওয়া যাবে না। আমি যে করছি এটা কিন্তু আমার কাজে লাগবে, অন্য কোম্পানিতেও কাজে লাগবে, আমার ভবিষ্যতেও কাজে লাগবে। সুতরাং ব্যর্থ বলে কিছু নাই। আমি যা কিছু করব, বলেছি না, এক বিন্দু, এক পদক্ষেপ, একটা পড়া। বিল গেটস কেন পড়ে? আচ্ছা, বিল গেটস কেন পড়ে? স্টিভ জব কেন পড়ে? বারাক ওবামা কেন পড়ে? প্রতিদিন কেন পড়ছেন তারা? কারণ মেধার বিকাশ হচ্ছে, পার্সোনালিটি ডেভেলপ হচ্ছে, এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাকসেস হচ্ছে। সুতরাং আমরা প্রিলিমিনারি দিলাম, ওকে, হতাশ হওয়া যাবে না। আমরা পরবর্তী পদক্ষেপের জন্য পড়বো, আরো এগোবো। যদি হয় খুব ভালো, যদি না হয় আরো ভালো, কারণ আমি হয়তো আরো ভালো কিছু হওয়ার জন্য ওয়েট করছি। নেক্সট টাইম পরীক্ষা আছে, অন্য পরীক্ষা আছে, অন্য জব আছে, রাখতে হবে। কি দিদা ভাই কি বলেন? না, কথা ঠিক আছে। আপনি যদি বলতেন, আমাদের অনেকেই তো স্যার আপনার প্রেক্ষিতে একটু ভিন্ন। আপনি স্যার সিভিল সার্ভিসেও সফল হয়েছিলেন এবং সেখানে অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। আবার স্যার এই চাকরির পর আবার আপনি আমার দেশের একটা বড় শিল্প গ্রুপে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবেও কাজ করছেন। তার মানে একটা প্রাপ্তি আরেকটা প্রাপ্তিকে নিয়ে আসছে। আবার অনেকে সিভিল সার্ভিসে না এসেও অন্যভাবেও কিন্তু অনেক সাকসেসফুলি তাদের লাইফটাকে কালারফুল করেছেন। দিলদার স্যার যদি বলতেন, যারা পরীক্ষা ভালো করবে না তাদের করণীয় কি, তারা কি করতে পারে? আমি প্রথম বলি, যে কথাটা সঞ্চালক বলছেন সে কথাটাই বলি, সাধারণ সবার জন্য যেটা প্রযোজ্য। যেহেতু কালকে 4 লাখ পরীক্ষা দিবেন, 4 লাখেরও বেশি। প্রথম কথা হলো, এই প্রিপারেশনটা বিভিন্ন চাকরির জন্যই লাগে। আমাদের দেশে জেনারেল পরীক্ষাগুলোর নেচার একই রকম, সিলেবাস একই রকম, একই ধরনের পরীক্ষা। তো সাধারণত তো দেখা যায় যে বিসিএস এ যারা ভালো প্রিপারেশন নেয় তারা আরো অনেক জায়গায় চাকরি পেয়ে যায়। সুতরাং কোনো কারণে যদি কালকে প্রিলিমিনারি ভালো না হয়, তাহলে অবশ্যই এটা ব্যাংকার্স রিক্রুটমেন্টস আছে, আরো অন্যান্য কর্পোরেশনের জব আছে, এগুলাতে সে চাকরি পেয়ে যাবে। প্রিপারেশন কখনোই বৃথা যায় না। দ্বিতীয় আরেকটা বিষয়, সেটা হলো কালকের পরীক্ষার জন্য বলি, মোটামুটি 50% যদি পায়, অর্থাৎ 100 নাম্বার যদি পায়, তাহলে ধরে নিতে হবে যে সে প্রিলিমিনারিতে কোয়ালিফাই করবে। এবং তার জন্য আমার পরামর্শ হলো যে, অনেকটা সঞ্চালকের পরামর্শের মতোই, যে এখন থেকে পড়াশোনা শুরু করেন। যদি 100 কারেক্ট মনে করেন, তাহলে অবশ্যই পড়াশোনা শুরু করেন, কারণ সম্ভবত আপনার প্রিলিমিনারিতে আপনি পাস করবেন, আপনি লিখিত পরীক্ষার জন্য তৈরি হন। সর্বশেষে যে বিষয়টি কথা, সেটি হলো, আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি প্রত্যেকের জীবিকা কি হবে এটা আল্লাহ নির্ধারণ করে দেয়। এখন সিভিল সার্ভিসই একমাত্র বিষয় না, দেশে আরো অনেকগুলা ক্ষেত্র এখন আছে। আস্তে আস্তে কর্পোরেট বিজনেস শুরু হচ্ছে, বিজনেস আসবে, অনেকে বিদেশে যাবেন, অনেকে প্রফেসর হবেন। সুতরাং এখানে না হলেই যে তার জীবন চললো না, এটা সত্য না। অথবা এখানে আসলেই যে সে সবাই সচিব হয়ে যাবে, তাও কিন্তু না। কারণ এটা ধাপে ধাপে, অনেকে অনেক উপরে যায়, অনেকে মাঝারিতে যায়, অনেকে নিচেই থেমে যায়। সুতরাং এটা নিয়ে অতি চিন্তার কোনো দরকার নাই। আপাতত যেটা দরকার ছাত্রদের, যে আমরা আমাদের এই স্টিপুলেটেড বয়স, অর্থাৎ 30-32 এর ভিতর আমাদের একটা ভালো চাকরি পেতে হবে, আমরা আমাদের জীবিকা করে নিতে হবে,
এবং দেখা যায় যারা লেগে থাকে তাদের অনেকেরই কিন্তু শেষ পর্যন্ত বিসিএস হয়ে যায়। এটা কিন্তু হয়ে যায় এবং ইনশাল্লাহ হয়ে যাবে, আমি এই প্রত্যাশাই করি, যারা ভালো একদম পড়াশোনা করে। আর একদম একটা গ্রুপ শুধু দেয়, পড়াশোনা করে না। আমি আবারও বললাম, প্রিপারেশন নিতে হবে। যত বেশি প্রিপারেশন তত কনফিউশন কমে যাবে এবং অবশ্যই আপনারা ইনশাল্লাহ ইনশাল্লাহ সিভিল সার্ভিসে আসতে পারবেন। ইনশাআল্লাহ। এটাই আমার বক্তব্য, এটাই আমার আপনাদের প্রতি আশীর্বাদ। অনেক অনেক সুন্দর ধন্যবাদ দিদার ভাই, আমাদের থ্যাংক ইউ সম্মান ভেরি মাচ, খুব সুন্দর। Thank থ্যাংক ইউ you. ভেরি আমাদের মাচ। সম্মানিত দিলদার স্যার এবং আম্মা স্যার যেটা বললেন সেটা আসলে কনফিডেন্স দরকার, নিজের উপর আত্মবিশ্বাস দরকার। আমি পারি, এই কনফিডেন্স গ্রো করতে হবে এবং এই কনফিডেন্সের জন্য আসলে প্রিপারেশন দরকার। প্রিপারেশন ভালো থাকলেই কনফিডেন্স তৈরি হবে এবং কনফিডেন্স যদি তৈরি হয় আপনার পক্ষে, ডক্টর আম্মা স্যার তো অনেকগুলো উদাহরণ দিয়েছেন, উইন করা সম্ভব হবে। এবং ডক্টর দিলদার আহমেদ স্যার খুব নাইসলি শেষে একটা কনক্লুশন টেনেছেন, সেটা হচ্ছে বিসিএসই একমাত্র ক্ষেত্র নয়। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র, তবে এটাই একমাত্র ক্ষেত্র নয়। জীবন অনেক বৈচিত্র্যে ভরা। আপনি এখানে অনেক ফেল করলেও অনেক সম্ভাবনার জন্য হয়তো ফেলটা করতে পারেন, যে ফাউন্ডেশনটা তৈরি হতে পারে। এবং দুইজন বক্তাই, অতিথি আলোচকই আমাদেরকে বলেছেন, সেটা হচ্ছে আজকের এই যে বিসিএস যে প্রিপারেশনটা নিলেন সেটা আপনার অন্যান্য ক্ষেত্রে আপনার কাজে দেবে। এবং আমাদের পরীক্ষা এক্সাম কম্পিটিটিভ পরীক্ষাগুলোর নেচার মোটামুটি সিলেবাস মোটামুটি একই রকম, একই সাবজেক্টের উপরে পরীক্ষা হয়। সুতরাং এখানে পরবর্তী বিসিএস অল্টারনেটিভ যে জব সেক্টরস গুলো আছে সেখানে এই প্রস্তুতি আপনার কাজে লাগবে। কোনো প্রস্তুতি আপনার বৃথা যাবে না। এক বিন্দুও যদি আপনার কাজ হয় সেটা আপনাকে কোনো সময় রিজার্ভ দেবে না। আমাদের ডক্টর আহমদ স্যার যেমনটি বলছিলেন, প্রতিটা ভালো কাজের আপনি পুরস্কার পাবেন, প্রতিটা মন্দ কাজের জন্য আপনার জন্য ওই মন্দ রকমের পুরস্কার আপনার জন্য থাকবে। আমরা আশা করব কালকে আপনারা একটা ভালো চমৎকার পরিবেশে পরীক্ষা দেবেন। পরীক্ষাতে আপনারা এনজয় করুন। পাস করলে ভালো, না করলেও এটা আরো ভালো কিভাবে হতে পারে সেই জন্য আপনি পথ খুঁজে নেন। আমরা তো আছি আপনাদের সাথে আমাদের সামর্থ্য নিয়ে, এবং আশা করি যে আমাদের দিলদার স্যারকে আমরা আমাদের ফিউচার সেশন গুলোতেও পাবো। বিশেষ করে আমাদের এই যে প্রিলিমিনারি পরীক্ষার পরে আমাদের রিটেনের পরীক্ষা প্রস্তুতি নিতে হবে, এবং আগামী মাসের 29 অক্টোবর আবার বিসিএস রিটেন পরীক্ষা হবে 41তম বিসিএস এর পরে। আবার সেখানে বিসিএস ভাইভা ক্যান্ডিডেটদের জন্য আশা করি দিলদার স্যার আমাদেরকে আরো সময় দিবেন। আর আমাদের ডক্টর আব্বাস তো আমাদের একজন সম্মানিত অ্যাডভাইজার, তাকে আমরা আশা করি পাবো ইনশাআল্লাহ। আমি স্যারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, আজকে যারা দুজনই খুব ব্যস্ত মানুষ আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য মাস্টারের পক্ষ থেকে দুজনকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা যারা কমেন্টের মাধ্যমে রিয়াকশনের মাধ্যমে আমাদের সাথে ছিলেন, থ্যাংক ইউ আশরাফুল ইসলাম। যারা বিভিন্ন প্রশ্ন করেছেন তাদের সবার প্রতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। আমরা আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আগামীকাল ভালো একটি পরীক্ষা দেন, ভালো একটি সময় কাটান, এনজয় করুন পরীক্ষাটা যেটাই হোক। বিকেলে 2:30টায়, মানে দুপুর জুমার নামাজের পর পর আফটার লাঞ্চ 2:30টায় আমরা মাস করারের যে সকল সম্মানিত শিক্ষকদের কাছে আপনারা পড়ালেখা করেছেন, বিভিন্ন সাবজেক্টের গাইড পেয়ে আছেন, আমরা সকলেই থাকবো এই পরীক্ষার সলভ ক্লাস নেওয়ার জন্য। 2:30টায় আপনারা মাস ফরওয়ার্ড পেজে সলভ ক্লাস, যেটা লাইভে হবে সরাসরি, সেটাতে পার্টিসিপেট করবেন। এবং আগামী দিন সন্ধ্যা 7:30টায় আপনারা আমাদের পেজে নোটিফিকেশন পাবেন। 7:30টায় কালকে যে পরীক্ষাটা হবে সেটার সম্ভাব্য কাটমার্ক কেমন হতে পারে সেই বিষয়ে আমরা একটা প্রেডিকশন আলোচনা আমরা করার চেষ্টা করবো আপনাদেরকে এটা ধারণা দেওয়ার জন্য, সেগুলোতে ইনভাইট করার জন্য, সেগুলোতে জয়েন করার জন্য আপনাদেরকে ইনভাইট করছি। এবং শনিবার সন্ধ্যা 6টায় যারা প্রিলিমিনারি ভালো করবেন বা প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিতের জন্য প্রস্তুতি নেবেন, তাদের জন্য 6টায় একটা লিখিত প্রস্তুতিমূলক ওরিয়েন্টেশন পরিচালনা করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানিত ডিরেক্টর জেনারেল এম ফারহাদুল ইসলাম স্যার। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। একটা কথা বলি। জি স্যার। ওই একটা কথা বলতে ভুলে গেছি, দিদা ভাইকে ভালো লাগবে দিদা ভাইয়ের, সেটা হচ্ছে যে ওই যে আমি বলি না, প্যাশন ফর সাকসেস। গেলে খুশি হব না, খুশি মনে যাব। পরীক্ষায় ভালো রেজাল্ট করলে খুশি হব না, খুশি মনে ভালো রেজাল্ট করবো। পরীক্ষায় সব উত্তর দিতে পারলে খুশি হব না, খুশি মনে সব উত্তর দেব। মানে টেনশন ফ্রি, উইথ হ্যাপিনেস, প্যাশন ফর সাকসেস। খুশির সাথে এটা খুবই পরীক্ষা দেব, ইম্পর্টেন্ট, খুশির খুবই সাথে ইম্পর্টেন্ট। যাব। গেলে খুশি হব না, খুশি ভাবেই যাব। পরীক্ষায় ভালো হলে খুশি হব না, খুশি মনেই পরীক্ষা দেব। দিস ইজ কল্ড প্যাশন ফর সাকসেস। যারা কাজের মধ্যে খুশির সাথে কাজ করেছে তারাই সফল হয়েছে। টেনশনের সাথে কাজ করলে তো খুশি সাকসেসফুল হওয়া যাবে না।
তো সুতরাং কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই, আমরা প্রস্তুতি নিয়েছি, আমরা পড়াশোনা করেছি, সুতরাং পারবো, ইনশাল্লাহ পারবো, এই ভাবনা নিয়ে যেতে হবে উইথ হ্যাপিনেস। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অনেক সবাইকে স্নেহ, ধন্যবাদ। অনেক সবাইকে ভালোবাসা, ধন্যবাদ। অনেক দোয়া। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।